জামাল নজরুল ইসলাম অ্যাস্ট্রোনমি ক্লাব আয়োজিত বিশেষ অনুষ্ঠান ধ্রুবতারা সংলাপের দ্বিতীয় পর্বে আমি জৈতকুণ্ড ঐশী, উক্ত ক্লাবের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক। আজকের এই আয়োজনে আপনাদের সাথে আছি। আমাদের আজকের আলোচ্য বিষয় সুপারনোভা কসমোলজি এবং টাইম ডোমেইন অ্যাস্ট্রোনমি। আজকে আমরা জানব নক্ষত্রের সেই প্রলয়ঙ্কারী বিস্ফোরণ সম্পর্কে, যা আমাদের শেখায় মহাবিশ্বের প্রসারণ এবং এক রহস্যময় সুপার ডার্ক এনার্জি সম্পর্কে। দুঃখিত। আমাদের আজকের এই মহাজাগতিক ভ্রমণে আমাদের পথপ্রদর্শক হিসেবে উপস্থিত রয়েছেন জ্যোতির্পদার্থ বিজ্ঞানের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক। তিনি অস্ট্রেলিয়ার সোয়েনবার্ন ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে পিএইচডি অর্জন করেছেন। স্যারের গবেষণা জীবনের অভিজ্ঞতা ছড়িয়ে রয়েছে বিশ্বখ্যাত কার্নেগি অবজারভেটরি থেকে শুরু করে ইউএস নেভাল অবজারভেটরি পর্যন্ত। তিনি বর্তমানে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ তথা আইইউবি এর সহযোগী অধ্যাপক হিসেবে নিযুক্ত রয়েছেন। তিনি আর কেউ নন, জ্যোতির্পদার্থ বিজ্ঞানী ডক্টর সৈয়দ আশরাফ উদ্দিন স্যার। স্যার, আপনাকে জামাল নজরুল ইসলাম অ্যাস্ট্রোনমি ক্লাবের পক্ষ থেকে আজকের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ জয়িতা ইন্ট্রোডাকশনের জন্য। আমার এতদিন ধারণা ছিল যে এই জামাল নজরুল ইসলাম অ্যাস্ট্রোনমি ক্লাবটা আসলে চট্টগ্রামে, কিন্তু এখন জানলাম যে এটা আসলে যশোরে, তাই না? হ্যাঁ, কিন্তু আমার মনে হয় ইউ কুড ইউটিলাইজ রাধা গোবিন্দ চন্দ্র, কারণ রাধা গোবিন্দ চন্দ্র ইটসেলফ, আমি তার বাসায় গেছিলাম, যশোরের বকচর গ্রাম। হ্যাঁ, আমি নিজে গেছি, তার বাসায় যারা থাকে তাদের সঙ্গে কথা বলছি। তো এটা ঠিক মানে একদম টাউনের কাছে। যাই হোক, এনিওয়ে, তো আজকের তো আমি আসলে দেশের বাইরে 20 বছর ছিলাম। সো আই কেম ব্যাক এখন বাংলাদেশে অ্যাস্ট্রোনমি এবং অ্যাস্ট্রোফিজিক্সের এডুকেশন এবং রিসার্চ এটাকে একটু এক্সেলারেট করার জন্য কোনো কাজ করার। এই জন্য আমি আমার টকটাকে আসলে আমি একটা জিনিস যোগ করছি, সেটা হচ্ছে টাইম ডোমেইন অ্যাস্ট্রোনমি। সুপারনোভা কসমোলজি আমার নিজের কাজের অংশ, বাট আমি টাইম ডোমেইন অ্যাস্ট্রোনমিটা যোগ করছি বিকজ এটা এখন খুব একটা ইমার্জিং ফিল্ড। সো এটা নিয়ে আমাদের একটু জানতে পারলে ভালো। তো এই জন্য টাইম ফ্রেম কি 1 আওয়ার, তাই তো? 9টায় শেষ করতে হবে। স্যার, 1 থেকে 1.5 ঘন্টা সময় আপনি নিতে পারেন। আর আপনার সেশন শেষে হচ্ছে প্রশ্নোত্তর পর্ব। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, সেটাই। সবাই কোশ্চেনগুলো একটু করে রাখলে ভালো। আচ্ছা, কারো যদি মাঝখানে প্রশ্ন করতে ইচ্ছা করে তাহলে কি তারা হ্যান্ড রেজ করে? হ্যাঁ করতে পারে। সেটা আসলে তোমাকে একটু মডারেট করতে হবে আর কি। হ্যাঁ, অবশ্যই স্লাইডে। এনিওয়ে, সো আমি মেইনলি সুপারনোভা কসমোলজি নিয়ে বলবো। আর আমি যেহেতু ফুল স্ক্রিন করে রাখছি, তো আমি অন্য স্ক্রিন দেখতে পাচ্ছি না। সো আমাকে ইন্টারাপ্ট করতে হলে একটু মানে মুখে বলতে হবে। সমস্যা নেই স্যার, আমি আছি। হ্যাঁ, আর টাইম ডোমেইন অ্যাস্ট্রোনমি নিয়ে আমরা অত ডিটেলস বলবো না, বাট এটা আস্তে আস্তে ইন ফিউচার নিয়ে প্রোগ্রেস হবে। ওকে স্যার। তো সবাইকে আমি স্বাগত জানাই যুক্ত হওয়ার জন্য। তো আমি ধরে নিব যে সবাই সায়েন্স ব্যাকগ্রাউন্ড এবং অ্যাটলিস্ট মানে কমপ্লিটেড হাই স্কুল উই বেসিস করে আমি এই প্রেজেন্টেশনটা করব। তো কোনো বিষয় ইফ দ্যার ইজ সাম ডাউট, মানে কোশ্চেন আনসারের সময় এটা করা যাবে। তো আমরা অলরেডি জানি যে আমাদের ইউনিভার্স মানে উই আর লিভিং ইন এক্সপ্যান্ডিং ইউনিভার্স, দ্যাটস ফর শিওর। এবং এই ছবিটার একটা মজার ব্যাপার হচ্ছে যে আমরা হাবল ডায়াগ্রাম অনেকে দেখছি। তো এই ডায়াগ্রামের যে ভেলোসিটি ডিস্টেন্স কার্ভ, এটার যে গ্যালাক্সিগুলোর ছবি আছে, দে আর রিয়েল গ্যালাক্সি, মানে রিয়েল এই গ্যালাক্সিগুলোরই ডাটা। তার মানে কি মানে হাবলের প্লটে আমরা দেখছিলাম যে কতগুলো পয়েন্ট, অবশ্যই আমরা যখন প্লট করি উই পুট পয়েন্ট, নট প্রিটি পিকচার্স। বাট এই ছবিটা আমি জন্য শেয়ার করি যে all these galaxies have velocities and distance measured, and তাদের যখন ছবি নেওয়া হয় গ্যালাক্সিগুলো দেখতে আসলে এরকম। সো আমরা এক্সপ্যান্ডিং ইউনিভার্সে এখন আছি, এবং আমাদের ইউনিভার্স ইজ গভর্নড বাই দিস রিলেশন অন দ্য লার্জ স্কেল। ঠিক আছে, আমরা যখন লার্জ স্কেল বলবো, আমরা বলবো অফ দ্য অর্ডার অফ 100 or greater মেগা পারসেক, মোর দেন 150 মেগা পারসেক। কারণ
আম, আমরা জানি যে লোকাল অনেক, যেমন এন্ড্রোমেডা গ্যালাক্সি আমাদের দিকে ছুটে আসতেছে, তো এই লোকালি এই এক্সপানশনটা দেখা যায় না, ইটস লার্জ স্কেল। সো কেউ যদি গ্যালাক্সি আমাদের মহাবিশ্বের বাইরে থেকে আমাদের গ্যালাক্সিটাকে দেখবে যে এটা বেলুনের মধ্যে এরকম মানে এক্সপান্ড করতেছে। সো দিস ইজ দ্য ইকুয়েশন। এর ব্যাকগ্রাউন্ডে আমি যাবো না, আমি ধরে নেবো সবাই কসমোলজি ফান্ডামেন্টাল গুলা মানে ডিসকভারি অ্যাট লিস্ট যদি আমরা জানি, কারণ ওগুলো আলোচনা করতে গেলে ইট উইল বি এ লং টাইম। গিভেন দ্যাট উই আর ইন এক্সপ্যান্ডিং ইউনিভার্স, অ্যাস্ট্রোনমিতে মানে অ্যাস্ট্রোনমির বেসিক মানে মানে সবচেয়ে কঠিন যে কাজটা, মানে যেটা আসলে মানে হাজার বছর থেকে মানে অনেক আগে থেকেই যেটা চলে আসছে, মানে টেলিস্কোপের আগে থেকে, এটা হচ্ছে ডিস্টেন্স মেজার করা। এখন এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে ডিস্টেন্সটা মাপার মাধ্যমে আমরা আসলে আমাদের মহাবিশ্বের এক্সপানশনটা বুঝতে পারি, যে হাউ ইউনিভার্স এক্সপান্ডিং। দ্য অনলি ওয়ে উই গেট ইজ টু মেজার দ্য ডিস্টেন্স। তো আজকের টকের মধ্যে আসলে ডিস্টেন্স মেজারমেন্টগুলো বারবার আসবে, যে কীভাবে আমরা ডিস্টেন্স মেজার করি। তো এটা একটা সুন্দর ইনফোগ্রাফিক্স, অবশ্যই এই আইডিয়া তৈরি, এটা আমি তৈরি করি নাই। তো সামারাইজ করা হয়েছে যে কী কী ডিস্টেন্স আমরা পৃথিবী থেকে যখন আস্তে আস্তে মানে মহাকাশের গভীরের দিকে যাই, তো যেটা হয় যে সার্টেন ডিস্টেন্স পর পর আমরা একটা নতুন নতুন মেথড অ্যাপ্লাই করি। কারণ হচ্ছে যে একটা মেথড সার্টেন ডিস্টেন্স পর্যন্ত কাজ করে, সে প্যারালাক্স আমাদের গ্যালাক্সির ভিতরে কাজ করে, আমাদের গ্যালাক্সির বাইরে, ইভেন আমাদের গ্যালাক্সির পুরোটাও কভার করে না। আমাদের গ্যালাক্সির বাইরে গেলে হয়তো আমাদের অন্য কোনো একটা মেথড লাগবে, হয়তো যেগুলো আমরা পরে দেখব। তো এই ল্যাডার, এটার জন্য আমরা বলি ডিস্টেন্স ল্যাডার, কারণ একটা স্টেপে জাম্প দাঁড়ায় আরেকটা স্টেপকে ক্যালিব্রেট করি, দেন উই মুভ অন ফার্দার। ঠিক আছে, এটা হচ্ছে ডিস্টেন্স ল্যাডার প্রিন্সিপাল। আমার টকের শেষের দিকে আমরা আরেকটা জিনিস আমি দেখাবো, সেটা হচ্ছে ডিস্টেন্স নেটওয়ার্ক। এটা আমাদের গত বছরের একটা কোলাবোরেশনের রেজাল্ট, বাট এটা হচ্ছে আমাদের বেসিক যে আমাদের মহাবিশ্বের হিস্ট্রি জানতে হলে আমাদেরকে জানতে হবে যে অবজেক্টগুলো কোথায় কোথায় অবস্থিত। কারণ মহাবিশ্বের মডেল আমরা পরে দেখবো যে মডেলের উপর ডিপেন্ড করে যে একটা বস্তুর দূরত্ব কী হবে। যারা একটু সিরিয়াস, আমি হয়তো পরে যদি এটা ইন্টারেস্টেড হয় আমি এটা স্লাইডটা মানে পিডিএফ শেয়ার, হয়তো যারা অর্গানাইজার তারা শেয়ার করতে পারে। তো এখানে দুটো পেপার যারা একটু ডিটেলস করতে চায়, রিভিউ পেপার, একটা হচ্ছে সুপারনোভা কসমোলজির উপর, আর একটা হচ্ছে সুপারনোভা অ্যাস্ট্রোফিজিক্সের উপর, মানে সুপারনোভা ইটসেলফ, এটা নিয়ে, এটার বিস্ফোরণ নিয়ে যারা একটু বেশি আগ্রহী তাদের জন্য। আর কিছু আমি এটা জাস্ট দিয়ে রাখছি যে আফটার মানে লেকচারে এই বিষয়ে যদি কারা কেউ ডিটেলস মানে জানতে চায় যে আসলে সুপারনোভা নিয়ে ডিটেলস আমি কী জানতে পারি, তো প্রথম থেকে শুরু করে শেষ মানে বিভিন্ন বিভিন্ন লেভেলের কিছু মানে হোমওয়ার্ক, মানে ওয়ার্ক, মানে কী বলে এটাকে, হোমওয়ার্ক টাইপের, মানে প্রবলেম সলভিং, এই ধরনের কিছু ব্যাপার আছে। সো এগুলো অনেকে চেক করতে পারে যদি মানে পরে তারা ইন্টারেস্টেড হয়। এর মধ্যে কেউ কয়েকটা জিনিস আমি হয়তো, যারা স্লেটের একটা ওয়ার্কশপ ছিল গত বছর সেপ্টেম্বরে, তখন ওইটা আমি কিছু দেখাইছি হ্যান্ডস অন। তো ওইগুলোই মেনলি হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সের জন্য, এগুলো হয়তো পরে অ্যাভেলেবল করা যাবে। তো সুপারনোভা অলরেডি আমাদের উপস্থাপিকা বলছে যে এটা একটা এক্সপ্লোশন, রাইট, মানে এর ধরনের এক্সপ্লোশন। কিন্তু আজকের টকে আমি একটা বিশেষ টাইপের সুপারনোভা নিয়ে কথা বলবো, যেটাকে আমরা বলি টাইপ 1A। ওটাই হবে আমাদের মেইন। কিন্তু আমরা জানি যে দুইভাবে সুপারনোভা হতে পারে। একটা হচ্ছে ম্যাসিভ স্টারের, যদি মানে এই ছবিতে দেখা যাচ্ছে যে দুইটা রাউট আছে, যে উপরের দিকে আমরা ম্যাসিভ স্টার, সেটাও একটা এক্সপ্লোশন হয়, যেটাকে আমরা বলি টাইপ 2। আর লেস ম্যাসিভ যদি হয়, স্পেশালি যেটা যখন লো মাস স্টার যখন রেড জায়ান্ট হয়ে তারপর যখন সে হোয়াইট ডোয়ার্ফ হয়, এবং এই হোয়াইট ডোয়ার্ফের পাশে যদি কোনো একটা স্টার থাকে, তখন সেই স্টার থেকে ম্যাটার অ্যাক্রিট করে যখন একটা বিস্ফোরণ হয়, সেটাকে আমরা বলি টাইপ 1A সুপারনোভা। তো এটা দেখতে কেমন, ব্যাপারটা একটা মুভি আছে, এটা একটু চালাবার চেষ্টা করি, তারপরে আমি বলবো। এখানে দেখা যাচ্ছে যে ডান পাশে একটা ছোট কালো মানে অংশ, তারপরে চারদিকে ডোনাটের মতো একটা জিনিস, মানে এটা হচ্ছে আমরা বলি টরাস। এরকম অ্যাপ্লিকেশন করে করে দেখা যায় যে ওই হোয়াইট ডোয়ার্ফের ভরটা যখন 1.4 চন্দ্রশেখরের মাস সোলার মাস ক্রস করবে, তখন এটা টাইপ 1A বিস্ফোরণ হবে। এটা আবার ই করি যে
ডান বড় স্টারটা হচ্ছে একটা রেড জায়ান্ট স্টার, যেটা হ্যাপেন টু বি লাইন ক্লোজ টু দ্য হোয়াইট ডোয়ার্ফ, মানে হোয়াইট ডোয়ার্ফ। তো হোয়াইট ডোয়ার্ফের আমরা জানি যে মাস 1.4 সোলার মাসের বেশি হতে পারে না, চন্দ্রশেখর করতে পারে, বাট যখন এক্সিড করতে যায় তখন ওই ইমব্যালেন্সটা তৈরি হয়, তখন এক্সপ্লোশনটা ঘটে। এবং এই জিনিসটাকে বলা হয় থার্মোনিউক্লিয়ার রানওয়ে এক্সপিরিয়েন্স এক্সপ্লোশন। এটা টাইপ 2 সুপারনোভার চেয়ে আলাদা স্যার। টাইপ 2 সুপারনোভার ক্ষেত্রে দেখা যায় ওটাকে আমরা বলি ইমপ্লোশন, মানে তারাটা তার নিচের দিকেই অন্তর্মুখী একটা বিস্ফোরণ হয় আর কি, এটা বলা হয় ইমপ্লোশন। আর এটা হচ্ছে রিয়েল এক্সপ্লোশন, যে স্টারটা আসলে ফেটে চৌচির হয়ে যায়। তো লাকিলি মানে এটার মানে কি বলে এটাকে ব্রাইট সাইড অফ দিস এক্সপ্লোশন ইজ দ্যাট আমরা এটাকে we can use this them as standard candles. আমরা স্ট্যান্ডার্ড ক্যান্ডেলের ব্যাপারটা আর একটু পরে ডিটেলস বলবো, বাট যেহেতু এক্সপ্লোশনটা কি কাজে লাগে সেটা হচ্ছে যে আমরা এটাকে ইউজ করতে পারি টু ইউজ লাইক এ বিকন ইন স্পেস। অনেক দূরে কোনো একটা সুপারনোভা যদি এক্সপ্লোন হয় টাইপ 1-এ, সেটাকে আমরা একটা স্ট্যান্ডার্ড, এটা যখন বিস্ফোরণ হয় এই ছবিতে দেখা যাচ্ছে যে ব্রাইটনেস এবং টাইমের যে গ্রাফ, হ্যাঁ, যে আমরা যদি তাদেরকে স্ট্যান্ডার্ড করি মানে সামহাউ এম্পিরিক্যাল ইকুয়েশন দিয়ে, তখন দেখা যায় যে তারা সবাই একই রকম ব্রাইটনেস শো করে শো। এবং এটা অ্যাস্ট্রোফিজিক্যালি আন্ডারস্ট্যান্ডেবল, কারণ 1.4 সোলার মাস হলে এক্সপ্লোশনটা হবে। দ্যাট মিনস ইট হ্যাজ এ ডেফিনিট মাস, এবং এর ফলে হয় কি তার যে টোটাল লিমিনিসিটি আউটপুটটা হয় এটা মোর অর লেস সেম। এই জন্য এটা একটা স্ট্যান্ডার্ড। ফর এক্সাম্পল আমরা যখন একটা 100 ওয়াটের লাইট বাল্ব কিনি, ইট উইল বি 100 ওয়াট, নট এক্স্যাক্টলি সে 99 or 101 এরকম আর কি। তো স্ট্যান্ডার্ড। তো আমরা এটাকে আমরা কারেকশনগুলো দেখাবো একটু পরে। তো এগুলো ইউজ করে আমরা এটাকে স্ট্যান্ডার্ড ক্যান্ডেল হিসেবে ব্যবহার করতে পারি। আর আমরা কীভাবে তাদেরকে খুঁজে পাবো যে আকাশে কোথায় কখন একটা উল্কা দেখার মতো, তাই না? উল্কা দেখার জন্য আমরা আকাশের কোনো মানে দিক থেকে আসতে পারে ব্যাপারটা এরকম। টাইপ সুপারনোভা মানে সুপারনোভা এনিথিং যেটা আমরা টাইম ডোমেন অ্যাস্ট্রোনমি যখন বলবো তখন একটু আলোচনা করবো যে কোথায় কীভাবে খুঁজবো, এই ব্যাপারগুলো আসবে। তো প্রথম কথা হচ্ছে সুপারনোভা ডিটেকশন কীভাবে হবে। আর আমাদের সুপারনোভা নিজে কাজ করতে চাইলে আমরা কীভাবে খুঁজবো, তো এটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে যে আমরা কিছু গ্যালাক্সি বারবার সিলেক্ট করে বারবার ওই গ্যালাক্সির কয়েকদিন পর পর ছবি নিচ্ছি দেখছি কোনো চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, আমি 100টা গ্যালাক্সি সেট করলাম, 100টা গ্যালাক্সিকে আমি 3 দিন পর পর বা 4 দিন পর পর ছবি নিয়ে এবং ছবিগুলার মানে ডিফারেন্সটা দিয়ে আমরা দেখি নতুন কিছু আছে কি। তো ওইটা দেখতে কেমন। হ্যাঁ, এবার আমরা যখন সময়ের সাথে তার ব্রাইটনেস তারতম্য পর্যবেক্ষণ করি তখন আমরা দেখি যে এইভাবে আমরা বের করি। আমরা পরে আরও ডিটেলস বলবো যে কীভাবে। তো এখানে যে প্যানেলগুলো দেখা যাচ্ছে স্ট্যাম্পগুলোর নিচে, যে নিচের প্যানেলগুলো হচ্ছে আমরা বলি টেমপ্লেট, মানে আগের একটা ছবি আর তারপরে কয়েকদিন পরে একটা ছবি দেখা যাচ্ছে, ডট ডট দেখা যাচ্ছে যে অ্যারো দিয়ে পয়েন্ট করা, যেগুলো হচ্ছে নতুন একটা অবজেক্ট, সামথিং নিউ ইন দ্য স্কাই। তো এইভাবে আসলে করা হয় আর কি। তো এখন সমস্যা হচ্ছে যে আমি যদি কয়েকটা গ্যালাক্সি 100 গ্যালাক্সি টার্গেট করি, এমনও হতে পারে ওখানে কোনো ডিটেকশন কোনো একটা সুপারনোভা নাও হতে পারে, বিকজ উই ডোন্ট নো হোয়েন সাম স্টার উইল এক্সপ্লোর। ওই জন্য আরেকটা যেটা করা হয় সেটা বলা হবে রোলিং সার্কিট, মানে হচ্ছে স্ক্যানিংয়ের মতো, যে আকাশের নির্দিষ্ট এলাকা আমি ছবি তুললাম, নট টার্গেটিং এনি পার্টিকুলার গ্যালাক্সি, একটা পুরো এলাকা, সে 2 ডিগ্রি বাই 2 ডিগ্রি এরকম একটা এলাকা বারবার আমি তো কয়েকদিন পর পর সার্ভে করলাম, তারপরে পুরো ইমেজ থেকে এরকম সাবস্ট্রাক্ট করে এরকম এভাবে আমরা আসলে সুপারনোভাগুলো। যেটা সুবিধা হচ্ছে যে সুপারনোভার ব্রাইটনেস যখন সে এক্সপ্লোড করে তখন তার যে হোস্ট গ্যালাক্সি তার থেকে মিলিয়ন্স অফ টাইমস এনার্জি আউটপুট দেখায়, জন্য এটা খুব ইজিলি ক্রিয়েট করা যায়। যে এই মুভিটাতে দেখানো হয়েছে যে এই গ্যালাক্সিটার যখন সুপারনোভা হচ্ছে না, কিছু বোঝা যাচ্ছে না, যখন এক্সপ্লোড করে ইট রিয়েলি আউটশাইন্স দিস এন্টায়ার গ্যালাক্সি। তো এখন অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্ট আমরা জানি যে দুই রকম ভাবে আমরা স্টাডি করি। একটা হচ্ছে যে উই টেক ইমেজ আর উই টেক স্পেকট্রা। তো আমরা যদি
শুধুমাত্র ইমেজ থেকে তাদের ম্যাগনিটিউড স্টাডি করে ফটোমেট্রির মাধ্যমে আমরা যদি তাদের সুপারনোভাদের ব্রাইটনেস ভ্যারিয়েশন ওভার টাইম স্টাডি করি, তাহলে আমরা দেখবো যে 2 ধরনের সুপারনোভার জন্য 2 রকম। যেমন টাইপ 1 সুপারনোভা যখন এক্সপ্লোড করে তখন সে এক্সপ্লোড করার পরে স্টিডি মানে সিস্টেম্যাটিক ফল করে তার ব্রাইটনেস। আর টাইপ 2 সুপারনোভার ক্ষেত্রে দেখা যায় যে একটা হাম্পের মতো একটু ব্রাইট এক্সপ্লোড করার পরে একটু ব্রাইটনেস কমে, তারপরে আরেকটু বেড়ে যায়, তারপরে আবার ডিক্লাইন করে আর কি। তো এইভাবে আমরা ডেটা পয়েন্টের উপরে বিভিন্ন রকম টেমপ্লেট লাইট কার্ভ ফিট করে বলতে পারি যে টাইপ 1A বা টাইপ 2A। বাট শুধু ফটোমেট্রি দিয়ে ডেফিনেটলি করা যায় না, কারণ হচ্ছে যে এরকম স্মুথ ডেটা সেট, মানে ইউ নিড লট অফ ডেটা সেটস। আমরা পরে দেখাবো ডেটা সেটগুলো কত, মানে অনেক ডেটা সেট লাগে এরকম স্মুথ কার্ভ জেনারেট করতে। কিন্তু আমরা ইন রিয়েল লাইফ আমাদের হয়তো হাতে গোনা 5, 7, 10টা ডেটা পয়েন্ট থাকে ক্ষেত্র বিশেষে। এই জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে যে স্পাইরাল স্পেকট্রাম। আমরা যখন কোনো একটা ক্যান্ডিডেট বলি যে আচ্ছা এটা ইট মাইট বি এ সুপারনোভা ক্যান্ডিডেট, তখন স্পেকট্রোগ্রাফ দিয়ে এটার স্পেকট্রা নিয়ে দেখি যে স্পেকট্রা কীরকম। তো মানে অলরেডি ওভার 50 ইয়ার্স আমরা অলরেডি জানি যে টাইপ 1A বা টাইপ 1 বলা হয় থার্মোনিউক্লিয়ার সুপারনোভা, আর টাইপ 2 যেটা কোর কোলাপস, মানে কোর যেহেতু স্টারের কোরটা পুরোটাই কোলাপস করে, কোর কোলাপস সুপারনোভার মধ্যে 2টা বেসিক ডিফারেন্স আছে। মেইন ডিফারেন্সটা হচ্ছে যে এখানে সবুজ রঙে দেখা যাচ্ছে যে সিলিকনের অ্যাবজর্পশনটা শুধুমাত্র টাইপ 1A দেখা যায়, আর কোনো হাইড্রোজেন দেখা যায় না। টাইপ 1A সুপারনোভা হাইড্রোজেন না দেখা যাওয়ার একটা কারণ হচ্ছে যে টাইপ 1A সুপারনোভা একটা হোয়াইট ডুয়ার্ফের এন্ড প্রোডাক্ট। আর হোয়াইট ড্রপ যখন হয় একটা স্টার, আমরা জানি যে মেইন সিকোয়েন্সের তার হাইড্রোজেন হিলিয়াম শেষ হয়ে যখন সে কার্বন স্টার হয়ে যায়, সেটাই হচ্ছে একটা হোয়াইট ড্রপ। ওখানে কোনো হাইড্রোজেন থাকার কথা না। সো দ্যাটস ডেফিনেটলি প্রুফ এটা টাইপ 1A। আর কোর কোলাপস সুপারনোভা ওখানে হাইড্রোজেন ক্ষেত্র বেশিতে থাকতেও পারে বা নাও থাকতে পারে। যেমন টাইপ 2 এর ক্ষেত্রে ডেফিনেটলি থাকবে, এবং টাইপ 1C, B এগুলোতে থাকবে না। ব্যাপার আমি টেক্সটগুলো এখানে পড়তেছি না, এগুলো হয়তো পরে যখন অ্যাভেলেবল হবে স্লাইডগুলো তখন অডিয়েন্সটা পড়তে পারবে ইন ডিটেলস। আমি মেনলি চেষ্টা করি শুধু ইলাস্ট্রেশনগুলো ডিসক্রাইব করতে। কিন্তু একটা জিনিস বলে রাখা দরকার যে এখনকার যে সার্ভেগুলো, মানে সুপারনোভা সার্ভে, এগুলো প্রচুর পরিমাণে ডেটা কালেক্ট করে। সো এতগুলো সুপারনোভা ক্যান্ডিডেটের স্পেকট্রা নেওয়া সম্ভব না। সো আলটিমেটলি মেশিন লার্নিং অ্যালগরিদম ব্যবহার করে আমরা শুধুমাত্র ডেটা পয়েন্ট, মানে ফটোমেট্রিক ডেটা পয়েন্ট দিয়ে ক্লাসিফাই করার চেষ্টা করি, এবং এটাই হচ্ছে মানে স্টেট অফ আর্ট মেথড। কারণ you cannot put স্পেকট্রোগ্রাফ, কারণ একটা অবজেক্টের স্পেকট্রা নেওয়াটা অনেক কস্টলি, ব্যয়বহুল এবং অনেক সময় সাপেক্ষ। সেই জন্য the other way is to find photometric identification, classification. আচ্ছা, ডিস্টেন্সের ব্যাপারটা আবার আসবে এবং বারবারই আসবে। আমাদের যাদের অ্যাস্ট্রোনমির একটু কারো যদি মানে স্টাডি মানে একটু আইডিয়া থাকে, তাহলে আমরা জানি যে একটা ডিস্টেন্স মডুলাস একটা ইকুয়েশন আছে, যেটাকে অ্যাপারেন্ট ম্যাগনিটিউড মাইনাস অ্যাবসলিউট ম্যাগনিটিউড ইজ রিলেটেড টু দ্য ডিস্টেন্স অফ দ্য অবজেক্ট, রাইট? এই ডিস্টেন্স মডুলাস ইকুয়েশন। তো আমরা কোনো একটা অবজেক্টের ডিস্টেন্স মাপতে হলে আমার কি জানতে হবে? আমরা পৃথিবী থেকে কি জানতে পারি ছোট এম, যেটা তাই না, অ্যাপারেন্ট ম্যাগনিটিউড, কারণ এটা আমরা টেলিস্কোপে ডিটেক্ট করি। আর ডিস্টেন্সটা বের করতে আমার অ্যাবসলিউট ম্যাগনিটিউড জানতে হবে, তার মানে আমাকে স্ট্যান্ডার্ড ক্যান্ডেল খুঁজে বের করতে হবে। এখন স্ট্যান্ডার্ড ক্যান্ডেল অনেক রকম হতে পারে, যেমন সিফিট ভ্যারিয়েবলস। এটার স্ট্যান্ডার্ড কেন? কারণ তার একটা পিরিয়ড লিমিনিসিটি ল আছে। এই পিরিয়ড লিমিনিসিটি ল দিয়ে আমরা তার পিরিয়ড জানলে তার আমরা অ্যাবসলিউট ম্যাগনিটিউড বের করতে পারি। সো দ্যাটস ওয়ান ওয়ে। আরেক ধরনের স্ট্যান্ডার্ড ক্যান্ডেল আছে, এটাকে আমরা বলি টিপ অফ দ্য রেড জায়ান্ট ব্রাঞ্চ স্টার বা TRGB। এটা পরে আমি একটু ডিটেলস বলবো। আর ফাইনালি আমাদের হচ্ছে টাইপ 1A সুপারনোভা। তো এখানে একটা জিনিস হয়তো সবাই লক্ষ্য করছে বাই দিস টাইম, যে এই তিনটার মধ্যে আমরা জানি কি ম্যাগনিটিউড যত নেগেটিভ
ভ্যালু তত তার ব্রাইটনেস তত বেশি, মানে তার লুমিনাস তত বেশি। তো টাইপ 1 এর সুপারনোভা ইজ মানে সেফিড ভেরিয়েবল যেখানে মাত্র 2 মানে -2 টু -7 6, আর সেখানে টাইপ 1 এর সুপারনোভা -20 পর্যন্ত, তার মানে 14 টু দ্য পাওয়ার 2.5 কত হয়, তত টাইমস ব্রাইটার। হ্যাঁ, যে একটা নির্দিষ্ট গ্যালাক্সিতে একটা সেফিড ভেরিয়েবল থাকে এবং এটা টাইপ 1 এর সুপারনোভা এক্সপ্লোড হয়, তাহলে টাইপ 1 এর সুপারনোভা সেফিড ভেরিয়েবল চেয়ে প্রায় 14 টাইমস 2 টু দ্য পাওয়ার 2.5 টাইমস, মানে সোজা কথা মিলিয়নস অফ টাইমস, ঠিক আছে, টাইমস ব্রাইটার দেখা যাবে। তো এই জন্যই টাইপ 1 এর সুপারনোভা নিয়ে অনেক কাজ করা যায়, ডিস্টেন্স মেজারমেন্ট করা যায়। এটা আমি স্কিপ করে যাই, এটা কিছু ডেফিনেশন দেওয়া আছে, বাট এগুলো আমরা পরে জাস্ট ফর রেফারেন্স। কিন্তু যে মূল যে কারণে আমরা টাইপ 1 এর সুপারনোভা ব্যবহার করতে পারি, তার মেইন বিহাইন্ড দ্য সিন হচ্ছে যে একে আমি কিভাবে স্ট্যান্ডার্ড বানাবো, মানে আই ওয়ান্ট টু মেক স্ট্যান্ডার্ড ক্যান্ডেল। এখন যখন প্রথম এরকম সুপারনোভা আবিষ্কার হচ্ছিল, মানুষ খুঁজে পাচ্ছিল, তখন তারা লাইট কার্ভ যখন প্লট করতেছে, তখন তারা দেখলো যে তাদের তো অ্যাবসলিউট ম্যাগনিটিউডগুলো একটা রেঞ্জের মধ্যে আছে, নট লাইক ডেফিনিটিভ একটা স্ট্যান্ডার্ড ভ্যালু, রাইট? তো অ্যাবসলিউট ম্যাগনিটিউড যদি ভ্যারি করে, you cannot use them as a distance indicator, right? Because তখন ডিস্টেন্সও ভ্যারি করবে। So somehow দুইটা এম্পিরিক্যাল ল ডিসকভার করা হয়েছে, একটা হচ্ছে যে পিরিয়ড লুমিনিসিটি, লাইট কার্ভ এবং ব্রাইটনেস, মানে স্ট্রেচ লাইট কার্ভ, এই লাইট কার্ভটা কতটাখানি সরু বা চওড়া, এই উইথ এটাকে বলা হয়, এটাকে স্ট্রেচ বলা হয়, এটা ডেফিনেশন এবং তার সুপারনোভা ব্রাইটনেস, তার মধ্যে একটা রিলেশন, এগুলোকে আমরা বলি এম্পিরিক্যাল রিলেশন, বিকজ দে আর নট ডিরাইভড ফ্রম ফান্ডামেন্টাল লস। একটা হচ্ছে কালার, এখানে সল 2 হচ্ছে একটা জাস্ট একটা সফটওয়্যার, মানে একটা প্যাকেজ, এটা দরকার নেই, বাট কালার মানে হচ্ছে যে দুইটা ফিল্টারে তার যে ব্রাইটনেসের পার্থক্য, হ্যাঁ, অপটিক্যাল বি মাইনাস বি দুইটার ব্রাইটনেসের পার্থক্য, ম্যাগনিটিউড ডিফারেন্স, এই কালারের সাথে তার ব্রাইটনেসেরও আবার কি সম্পর্ক আছে, এইটাই স্টাডি করা। তো এই দুইটা এখান থেকে যদি আমি লাইন ফিট করি এবং এই এম্পিরিক্যাল রিলেশনটা ইউজ করি, তাহলে দেখা যায় কি সবগুলো লাইট কার্ভ একে অপরের উপরে কলাপস করে গেছে, এবং এখানে তখন ডিস্টেন্স মডুলাসটার এম মাইনাস এম এর সাথে আরও দুইটা টার্ম অ্যাড হয়েছে, কারেকশন টার্ম বলি আমরা। এর ফলে সুপারনোভা গুলোকে একেবারে স্ট্যান্ডার্ড ক্যান্ডেল হিসেবে আমরা ব্যবহার করতে পারি অলমোস্ট। এখনও এই অ্যাবসলিউট ম্যাগনিটিউডটা ইজ অ্যাকুরেট আপ টু 0.15 ম্যাগনিটিউড, সো ইটস নট অ্যাবসলিউটলি লাইক -19.00, ইটস -19 or -20 প্লাস মাইনাস সামথিং। সো এখনকার স্ট্যান্ডার্ড ভ্যালু হচ্ছে -19.5 প্লাস মাইনাস 0.15 সামথিং। So these are not absolutely standard, okay? But it is good enough. They are good enough to probe the expansion history. এই কারেকশন টার্মগুলো ইউজ করা হয়। এখানে আরো অনেক কেউ যদি আবিষ্কার করে আরো অনেক এম্পিরিক্যাল রিলেশন, তাহলে আরো কারেকশন টার্ম অ্যাড করতে পারে চাইলে। আচ্ছা, এখন আমরা যেহেতু সুপারনোভা কসমোলজি, তার মানে আমরা মহাবিশ্বে জড়িত, তাই না? তো অনেকে হয়তো ডার্ক এনার্জি শব্দটা আমরা পরিচিত। তো যেটা করা হয়েছিল যে আমাদের ইনিশিয়াল আইডিয়াটি কি, যখন এক্সপ্যান্ডেড ইউনিভার্স আমরা জানছি, তারপরে বিগ ব্যাং থিওরি এস্টাবলিশড হয়েছে, তার মানে মহাবিশ্ব যে স্টার্টেড ফ্রম some time past and it will go through some phase, এবং এটা একটা ফেট আছে, ফিউচার আছে, এই ফিউচারটা আমরা জানতে চাই, রাইট? যেমন আমরা মানুষ জাতি কি, উই অল গোনা ডাই, দ্যাটস ফর শিওর, উই ডোন্ট নো ওয়েন। এখন মহাবিশ্ব ফেট কি হবে, এটা কি সবসময় এক্সপ্যান্ড করবে নাকি আবার কোলাপস করবে না কি হবে? তো এই ব্যাপারটাকে স্টাডি করার জন্য বিজ্ঞানীরা গত শতাব্দীর শেষের দিকে দুইটা টিম নিয়ে কাজ করতেছিল, এবং তাদের আইডিয়া ছিল যে if the universe expands, expansion will halt due to gravity, and then the gravity will kick in and the universe will start contracting again. এটা ছিল আইডিয়া। কেন? কারণ গ্র্যাভিটির এফেক্ট আমরা জানি, যে আমরা যে হাতে একটা টেনিস বল নেই ছুঁড়ে মারি, it will fall back, and that's what gravity does, right? তো এটা হচ্ছে তাদের এক্সপেরিমেন্টের আইডিয়া। এই গ্রাফে বিভিন্ন রকম কসমোলজিক্যাল মডেলে মানে বিভিন্ন রকম সিনারি দেখানো হয়েছে, যে 1 হচ্ছে ইউনিভার্সটা আবার ফল ব্যাক করবে, আমাদের ইউনিভার্স, ঠিক আছে, 2, 3 হচ্ছে এক্সপ্যান্ড করতেই থাকবে, 4 হচ্ছে এক্সপোনেনশিয়ালি মানে এক্সপ্যান্ড করতে থাকবে। তো
এখন এই আইডিয়াটা টেস্ট করার জন্য দুটা টিম যখন কাজ করলো তখন তারা দেখলো যে আমরা সুপারনোভা নিয়ে তারা, যেহেতু আমরা দেখলি যে সুপারনোভা অনেক দূর থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায়, সো সুপারনোভা তারা ইউজ করে মহাবিশ্বে বিভিন্ন গ্যালাক্সির দূরত্ব বের করার চেষ্টা করছে, এবং টু দেয়ার সারপ্রাইজ তারা যেটা পাইলো যে সুপারনোভাগুলো যে রকম ওই দূরত্বে যে রকম উজ্জ্বলতা থাকার কথা, দে আর মাচ ফেইন্টার দেন দে এক্সপেক্টেড। তো তার মানে হচ্ছে যে there is something that is pushing the expansion. তো এটা খুব একটা সারপ্রাইজিং, কারণ এটা আমাদের নোন নলেজের বাইরে ছিল। সো তখন থেকেই যেটা হয় যে এক্সলারেটিং ইউনিভার্সের আইডিয়াটা আসে, এবং মানে মানে এক্সলারেশন ইউনিভার্স আমরা অবজার্ভ করি উইদাউট, এবং নোবেল প্রাইজ অ্যাওয়ার্ড করা হয় 2001-এ। এখন একটা জিনিসের প্রতি আমি সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে যে এই যে প্লটটাতে যে ডেটা পয়েন্ট এবং ডেটা পয়েন্টের মধ্যে এরর বার, হ্যাঁ, কালো যে লম্বা ভার্টিক্যাল দাগগুলো এরর বার, এই এরর বারগুলোর দিকেও দেখি, এবং এক্সলারেটিং ইউনিভার্স এবং ডিসলারেটিং ইউনিভার্সের মধ্যে যে বাউন্ডারিটা, ডেটা পয়েন্টগুলো কিন্তু ঠিক বাউন্ডারির মধ্যে আছে। তার মানে we need very precise measurements to be able to make sure to say something about the universe, right? তো এটা যখন আবিষ্কার হয়েছে তখন there were only 47 সুপারনোভা। নাও এখন আমাদের কাছে আছে more than thousands, যেটা পরে আমরা দেখাবো, ঠিক আছে? বাট দ্যাটস ওয়াই মানে কসমোলজি হচ্ছে খুবই প্রিসিশন সায়েন্স, মানে ডেটা মানে স্ট্যাটিস্টিক্যাল প্রিসিশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ এমটি ইউনিভার্স রো ইকুয়াল টু 0 ইজ অলমোস্ট টাচিং দ্য এক্সলারেশন ইউনিভার্স, রাইট? সো ডেটা পয়েন্টগুলো খুবই মানে এদের এরর বারগুলো মিনিমাইজ করা খুবই ইম্পর্টেন্ট, এবং এই জন্যই আমরা প্রিসিশন কসমোলজি নিয়ে কথা বলি। তো এটার একটা ব্যাখ্যা দেওয়া যেতে পারে যে কেন মানে ইউনিভার্স এরকম করতেছে। তো প্রথম যে একটা আইডিয়া সেটা হচ্ছে যে বিগ ব্যাং এর পরে সার্টেন পিরিয়ড পর্যন্ত যেহেতু মহাবিশ্ব তখন এক্সপ্যান্ড করতেছে, বাট থিংস ওয়ার ক্লোজার টুগেদার, তখন গ্র্যাভিটি was stronger, so universe was decelerating, আর acceleration কিক করছে প্রায় এখন থেকে towards the half of the age 5 বিলিয়ন বছর আগে, তখন acceleration কিক করছে এবং আমরা acceleration টা এখন দেখতে পাচ্ছি। so this is the মানে একটা explanation why we are seeing the acceleration now. এখন যেহেতু due to expansion মহাবিশ্বর গ্যালাক্সিগুলো বা ক্লাস্টারগুলো একে অপর থেকে অনেক দূরে সরে গেছে, সো দ্যাটস ওয়াই এক্সপ্লোরেশন এখন খুব এফিশিয়েন্টলি কাজ করতেছে। বাট অতীতে অবজেক্টগুলো কাছাকাছি ছিল, হয়তো তখন এক্সপ্লোরেশন এত বেশি হয় নাই। বাট এগেইন ইটস এন এক্সপ্লানেশন, ইট মে নট বি দ্য রাইট এক্সপ্লানেশন। তো কামিং ব্যাক টু কসমোলজি এগেইন, এই প্লটটাতে দেখানো হচ্ছে যে আমি যদি আরো অনেক মডেল ড্র করি, ডেটা পয়েন্টগুলো কিন্তু মানে দিস ইজ এটাকে বলা হয় কোইন্সিডেন্স প্রবলেম, যে আমরা কেন এখনই এক্সপ্লেনেশন দেখতেছি, মানে ওয়াই নাও, হ্যাঁ, এরকম একটা প্রবলেম আছে। বাট ওইটা মানে দিস ইজ মানে বলা হয় এটাকে উইক অ্যানথ্রপিক প্রিন্সিপল, যে আমরা মহাবিশ্বকে এখন এই ভ্যালুগুলো এখন কেন, মানে এটা অবশ্য আজকের টপিকের বাইরে। বাট এই প্লটটাতে যদি কেউ কেয়ারফুলি দেখতেই পারবে যে টুডে অ্যাট 0, রাইট, অ্যান্ড দেন পাস্ট এন্ড ফিউচার। তো আমরা মহাবিশ্বের কিছুটা অতীতে দেখছি, বাট যে অতীতে দেখতেছি সেই অতীতে কিন্তু মহাবিশ্বের কসমোলজিক্যাল মডেলগুলোর মধ্যে ডিফারেন্স খুবই কম। মানে আমাদেরকে আরো অতীতে যেতে হবে, রিয়েলি ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড, ওকে আমরা তো ফিউচার দেখতে পারবো না, উই ক্যান অনলি সি দ্য পাস্ট, উই ক্যান স্টাডি দ্য পাস্ট এক্সপানশন হিস্ট্রি অফ দ্য ইউনিভার্স। এই জন্য মানে আরো প্রিসাইজ মানে মেজারমেন্ট, এই জন্য কিন্তু এখনো একটু মেজারমেন্টটা চলতেছে, বিকজ উই আর নট দেয়ার ইয়ার, এখন আমাদের অনেক কিছু অজানা। তো কিন্তু এই কসমোলজিক্যাল জাস্ট মডেলের প্যারামিটারগুলো যদি আমরা জাস্ট একটু টুইক করি, দেখা যাচ্ছে যে ভ্যারি আ লট। মানে বর্তমান সময়ে এই প্লটগুলো মানে এক্সপানশন হিস্ট্রির প্লটগুলো প্রায় ওভারল্যাপ করতেছে। সো দ্যাটস ওয়াই মানে কসমোলজির এখন কারেন্ট চ্যালেঞ্জ হচ্ছে হাউ প্রিসাইজ ইউ ক্যান মেক দ্য মেজারমেন্টস, এবং আমরা এটা নিয়ে একটু পরে আলোচনা করি। তো কসমোলজি নিয়ে যাদের একটু ইন্টারেস্ট আছে তাদেরকে আমি একটু বলি যে 3 ধরনের প্রোব আছে, মানে টুলস, যেটা দিয়ে আমরা মহাবিশ্বকে স্টাডি করতে পারি অ্যাজ আ হোল। প্রথমটা হচ্ছে ডিস্টেন্স
মেজার করে টাইপ 1 এর সুপারনোভা লিউমিনোসিটি ডিসটেন্স, রাইট? একটা অবজেক্টের একটা কসমোলজিক্যাল মডেলে কি পরিমাণ ডিসটেন্স থাকা উচিত, সেটা কি ওই মডেলের সঙ্গে ম্যাচ করতেছে কিনা নাকি করতেছে না, এটার যে ডিফারেন্স এটা দিয়ে আমরা করতে পারি। সেকেন্ড যে প্রোব সেটা বলা হয় কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড। এটা হচ্ছে যে মহাবিশ্বে বিগ ব্যাং এর পরে যখন ম্যাটার প্রথম ফর্ম করে তখন যে লাইট যখন বের হয়ে আসে এই রেডিয়েশনটাকে বলা হয় কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড, এবং এটার যে ফ্লাকচুয়েশন এটা স্টাডি করে আমরা মহাবিশ্বের বিভিন্ন কসমোলজিক্যাল প্যারামিটার আমরা বের করতে পারি। আরেকটা প্রোব সেটাকে বলা হয় লার্জ স্কেল স্ট্রাকচার। এটা মেইনলি হচ্ছে যে এই বর্তমান সময়ে গ্যালাক্সিগুলো যেভাবে ডিস্ট্রিবিউটেড আছে এইটার ডিস্ট্রিবিউশন একটা স্ট্যাটিস্টিক্স আমরা নেই, যেটাকে বলা হয় বিএও বা ব্যারিনিক অ্যাকোস্টিক অসিলেশন। এইটার মেজারমেন্ট একটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট আছে, এবং এই মেজারমেন্টটা যদি কসমিক মাইক্রো ব্যান্ডের সঙ্গে ম্যাচ করে দেন উই ইনফার হুইচ ইউনিভার্স উইল লিভ ইন। তো এটাকে বলা হয় এলএসএস বা লার্জ স্কেল স্ট্রাকচার। আমরা পরে দেখাবো যে এই টুলগুলো ইউজ করে আমাদের বর্তমান আজকের এই মুহূর্তে আমাদের বেস্ট নলেজ অ্যাবাউট দ্য ইউনিভার্স কি, ঠিক আছে? তো তার আগে আমরা একটু বলি যে কিভাবে প্রসেসটা, হোয়াট ইজ দ্য প্রসেস টু ফাইন্ড কসমোলজিক্যাল প্যারামিটারস, রাইট? আমরা সুন্দর সুন্দর প্লট দেখি, বাট হাউ দে অ্যাকচুয়ালি ডু। সো প্রথমে উই হ্যাভ এ কসমোলজিক্যাল মডেল, রাইট? দিস ইজ বেসড অন দ্য সলিউশন অফ আইনস্টাইনস ফিল্ড ইকুয়েশন, রাইট? দ্য ফ্রিডম্যান ইকুয়েশন দিয়ে আমরা শুরু করি। উই হ্যাভ এ মডেল। তারপরে আমরা কি করি, আমরা ওই মডেলের এগেনস্টে একটা ডিস্টেন্স রেডশিফট প্লট তৈরি করি। ওকে, এই মডেল অনুযায়ী এই রেডশিফটের তার ডিস্টেন্সটা কত হবে। তারপরে আমরা কি করি যে এই যে মডেল এবং মেজারমেন্ট এই দুইটার যে তারতম্য এটা স্টাডি করি অনেকটা কাই স্কোয়ারের মধ্যে। যারা স্ট্যাটিস্টিক্সের পড়াশোনা আছে দে নো হোয়াট আই এম টকিং। সো মানে দুটো মডেল এবং মেজারমেন্ট এবং প্রেডিকশন এই দুটাকে কম্পেয়ার করার পরে আমরা তখন আমরা করি কি যে বেস্ট ফিট ভ্যালুগুলো বের করি, যে আমাদের মধ্যে যে লিস্ট স্কোয়ার বা কাই স্কোয়ার ভ্যালু এটা এখন যেটা করা হয় বেইজেন স্ট্যাটিস্টিক্স, আমরা এমসিএমসি বা এগুলো দিয়ে আমরা করা হয়ে থাকে। স্ট্যান্ডার্ড প্রসিডিউর, ঠিক আছে? একটু ডিটেলস বললে ব্যাপারটা এরকম যে এটা মেনলি আমার পিএইচডি ডিফেন্সের থেকে চুরি করা। এটা হচ্ছে যে একটা কথা লিকেশন আছে যে নাম্বার 1 হচ্ছে দেখা যাচ্ছে যে লিমিনোসিটি ডিস্টেন্স। হ্যাঁ, আমরা লিমিনোসিটি ডিস্টেন্সটা কীভাবে বের করবো, দেন এটাকে ডিফাইন করা হচ্ছে বিভিন্ন প্যারামিটার দিয়ে, এবং একদম ইকুয়েশন 4-এ গিয়ে দেখা যায় যে একটা প্যারামিটার আছে এটাকে বলা হয় ডাব্লিউ, এবং ডাব্লিউ এটাকে বলা হয় ডার্ক এনার্জির ইকুয়েশন অফ স্টেট। ডার্ক এনার্জি কি আমরা জানি না, সো বাট আমরা মনে করি এটা একটা ফ্লুইড। যে কোনো ফ্লুইডকে যেটা প্রেশার দেয় সেটাকে ফ্লুইড, কারণ ডার্ক এনার্জি কি করতেছে, মহাবিশ্বকে এক্সপ্লোরেট করতেছে। সো দ্যাট মিনস ইটস গিভিং এ প্রেশার এগেনস্ট দ্য গ্র্যাভিটি। So any object or any entity that can give you pressure, you can assign a pressure to density ratio. It is the equation of state. So equation of state W, it rho P by over rho, pressure over density. এখন lambda CDM মডেলে এটার মান is equal to -1 exactly, বাট আমরা পরে দেখবো যে এটা নিয়ে একটু কনফিউশন আছে। তো যে ফ্রেমওয়ার্কটা আগের স্লাইডে দেখানো হলো যে কি হয়, যে ইউ হ্যাভ এ মডেল। ডান সাইডের প্লটে যদি আমরা দেখি যে উপরে মিউ নট হচ্ছে আমার অবজার্ভ, মিউ ও মানে মিউ অবজার্ভ মানে ডিস্টেন্স মডুলাস, যেটা আমরা ওই যখন আমরা সুপারনোভা স্ট্যান্ডার্ডাইজেশন করাইছি তখন দেখলাম যে উই হ্যাভ দ্য কারেকশন টার্মস, দেন উই হ্যাভ দ্যাট ভ্যালু, দেন মিউ এম ইজ ইউর মডেল। ল্যামডা সিডিএম বা যে কোনো কসমোলজিক্যাল মডেলে আমি আমার ওই পার্টিকুলার রেডশিফটে কি আমার ডিস্টেন্সটা হওয়া উচিত। এখানে দুইটি ডিস্টেন্সের ডিফারেন্সটা যখন আমরা কাই স্কোয়ার দিয়ে স্ট্যাটিস্টিক্স নিয়ে আলোচনা করি তখন আমরা এইভাবে একটা কর্নার প্লট বলে এগুলোর মাধ্যমে আমরা মার্জিনালাইজ ডিস্ট্রিবিউশনগুলো দেখি। এটা খুবই কম্পিটিশন ইন্টেন্সিভ কাজ। তো ইনসেটে দেখানো হচ্ছে যে এই ভ্যালুগুলো কি, যে ওমেগা এম ইকুয়াল টু এত আলফা এটা, এবং এই ফাইনালি বিগ এম হচ্ছে সেই সুপারনোভার ক্যালিব্রেটেড ম্যাগনিটিউড। দেখা যাচ্ছে যে এটা নেগেটিভ 19.03 প্লাস মাইনাস 0.014, সো ভেরি প্রিসাইজ
মানে সুপারনোভা ইজ ভেরি ওয়েল স্ট্যান্ডার্ড, রাইট? স্ট্যান্ডার্ডাইজ করা হয়েছে অনেক সুন্দরভাবে। সো দ্যাট মিনস দ্য কসমোলজিক্যাল প্যারামিটার যেটা আমরা বের করতেছি, দিস ইজ অলরেডি good enough. The omega m এর ভ্যালু হচ্ছে 0.28 plus minus 0.425. So we are already in the precision range. Okay? তো যারা একটু বেশি ইন্টারেস্টেড তারা এখানে পরে এখানে একটা ডেটা সেট দিয়ে একটা সুন্দর এই ক্যালকুলেশনগুলো করা, মানে টিউটোরিয়ালের মতো আছে, এটা পরে করতে পারে। আচ্ছা, সবার হয়তো মনে আছে যে প্রথম যে আমি অ্যাক্সেলারেশনের প্লটটা দেখাইছিলাম সেখানে অনলি 47 টাইপ 1 এর সুপারনোভা ছিল। দ্যাট ওয়াজ দ্য কেস ফর 1998. লাস্ট ইয়ার ইন 2025 ডার্ক এনার্জি সার্ভে তাদের ডেটা সেট তারা মানে রেজাল্ট তারা পাবলিশ করে এবং সেখানে অলমোস্ট মোর দেন 1500 সুপারনোভা ছিল টাইপ 1A, এবং এই হাবল ডায়াগ্রামটা ওই সুপারনোভা দিয়ে তৈরি এবং ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে উই আর লিভিং ইন এন এক্সেলারেশন ইউনিভার্স। এবং উইথ দ্য এরর বার এখন কিন্তু আমরা নন এক্সেলারেটিং কেস থেকে একটু উপরে, অনেকে হয়তো খেয়াল করতেছে যে এই রেড শিফট এবং সুপারনোভা ডিস্টেন্স মানে ডান দিকের নিচের দিকের প্লটটা, যে যত আমরা অতীতে যাচ্ছি আমাদের কিন্তু সেপারেশনটা বাড়তেছে নন এক্সেলারেটিং এবং এক্সেলারেটিং। সো সুপারনোভা ডেটাগুলো সবই এক্সেলারেটিং সাইডে, তার মানে we are confident that we are living in an expanding universe where more than half of the energy budget is unknown, or we call them dark energy. তো যারা একটু হ্যান্ডস অন বা অবজারভেশন ওরিয়েন্টেড তাদের জন্য বলি যে এই সার্ভেগুলো করা হয় হচ্ছে খুবই একটা এটা রোলিং সার্ভে, মানে আমরা আকাশের কয়েকটা নির্দিষ্ট এলাকা বারবার ইমেজের মাধ্যমে নতুন নতুন সুপারনোভা ক্যান্ডিডেট খুঁজে বের করি, তারপর আমরা স্পেকট্রোগ্রাফ দিয়ে তাদেরকে কনফার্ম করি এবং এভাবে লাইট কার্ভ আমরা বিভিন্ন ব্যান্ডে দেখা হয়, যে এখানে দেখানো হচ্ছে GRIZ। এবং এই প্রজেক্টের সঙ্গে আমি ডাইরেক্ট যুক্ত ছিলাম, এই জন্য এখানে আমি একটু বলতেছি যে আমাদের একটা টেলিস্কোপ ছিল 4 মিটার অ্যারিজোনাতে, সেখান থেকে টেলিস্কোপ সুপারনোভাতে ফটোমেট্রি নেওয়া হতো। আর একটা ছিল 4 মিটার টেলিস্কোপ অস্ট্রেলিয়াতে, যেখানে তাদেরই ওইগুলারই আবার স্পেক্ট্রা নেওয়া হতো। সো আমরা কনফার্ম করতাম যে সুপারনোভাগুলো রেড শিফট করতে, তারা কোন রেড শিফটে আছে, এবং ইমেজ দিয়ে আমরা তখন ফটোমেট্রি দিয়ে আমরা তার ডিস্টেন্স বের করতাম। তো এইভাবে হাবল ডায়াগ্রামটা করা হতো। So this is one of the latest result about with supernova type 1A supernova cosmology. তো যেটা আমি বলছিলাম যে অনেকে হয়তো ডার্ক এনার্জি সার্ভে, তারপর ডার্ক এনার্জি স্পেকট্রোস্কোপিক ইনস্ট্রুমেন্ট ডেইজি, এগুলোর নাম শুনে থাকবে। তো ডেইজি তাদের রেজাল্ট যখন গত বছর পাবলিশ করে তখন আমরা সারপ্রাইজিং কিছু রেজাল্ট দেখতে পাই। তার প্রথম রেজাল্ট হচ্ছে যে ওমেগা ল্যামডা ওমেগা এম, মানে ডার্ক এনার্জি আর ডার্ক নর্মাল মানে ম্যাটার, যেটা ম্যাটারের সাথে এটার মানে কোনটা পরিমাণটা কত। তো দেখা যাচ্ছে যে অলমোস্ট 0.3 ওমেগা এম ইজ ইকুয়াল টু 0.3 অ্যান্ড ওমেগা ল্যামডা ইজ অলমোস্ট 0.7। তো বাম পাশের যেটা, ডান পাশে হচ্ছে কার্ভেচার কনস্ট্যান্ট, মানে মহাবিশ্ব কি ফ্ল্যাট কি জিওমেট্রি কি, সেটা দেখা যাচ্ছে যে অলমোস্ট 0, যে আমরা ওই লিভ ইন এ ফ্ল্যাট জিওমেট্রি, মহাবিশ্বের জিওমেট্রি হচ্ছে ফ্ল্যাট, এবং এটা ডিটারমাইন করা হয় মেইনলি ফ্রম সিএমবি, বাট আদার প্রবও ইউজ করা যেতে পারে। কিন্তু সারপ্রাইজিং ব্যাপারটা যেটা আসছে সেটা হচ্ছে যে যখন আমরা ডার্ক এনার্জি ইকুয়েশন অফ স্টেট, যেটা একটু আগে বলছিলাম, যে সেটাকে স্টাডি করতে চাই, আমাদের কারেন্ট যে মানে কনভেনশন ছিল এতদিন পর্যন্ত, আমরা ধরে নিয়েছি যে ওমেগা ডাব্লিউ ইকুয়াল টু -1, যে এটা চাইনিজ কসমোলজিক্যাল কনস্ট্যান্ট ল্যামডা সিডিএম এর ল্যামডা হচ্ছে কসমোলজিক্যাল কনস্ট্যান্ট। তো এটা এখন যেহেতু এটা একটা প্যারামিটার, এটা অনেকগুলো ভ্যারিয়েশন হতে পারে। এটা হতে পারে -1, or it can be any value other than -1, or it can vary over time. এই থার্ড জিনিসটা নিয়ে কসমোলজিস্টরা অনেক ওয়ারিড ছিল যে আসলে কি এটা ভ্যারি করবে। এই লেটেস্ট রেজাল্টে যেটা দেখানো হয়েছে, যে একটু ফান করছে, সেটা হচ্ছে যে এখন দেখা যাচ্ছে যে
omega naught is not equal to -1. So এটা হচ্ছে 0.8 something, right? So that means it may not be, we may not live in a lambda CDM. Maybe the dark energy is really a varying thing. Okay, তো এখানে পেপারগুলো রেফারেন্স দেওয়া আছে, কেউ যদি দেখতে চায় they can study. So এটা হচ্ছে আমাদের কারেন্ট আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট দ্য ইউনিভার্স। ওকে, আমাদের ইউনিভার্সে এই পরিমাণ ম্যাটার আছে এবং যে ডার্ক এনার্জি আইনস্টাইনের মানে ল্যামডা সিডিয়াম ফ্রেমওয়ার্কে ইট ইজ -1, বাট ইফ ইউ অ্যালাউ টু ভ্যারি ইট উইল ভ্যারি, এবং সেই ভ্যারিয়েশনটা হচ্ছে যে W not equal to -0.8 এবং WA -0.75. That means the equation of state of dark energy is since it is varying, so maybe we are not living in lambda CDM. So এটা হচ্ছে বর্তমান আমাদের নতুন চ্যালেঞ্জ। ঠিক আছে, তো কসমোলজি নিয়ে এই পর্যন্তই। আমার আরো দুইটা টপিক আছে, একটা হচ্ছে হাবল কনস্ট্যান্ট, একটা হচ্ছে টাইম ডোমেন অ্যাস্ট্রোনমি। এখন আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি শেষ করতে, আশা করি পারবো। ইটস এ চ্যালেঞ্জ ফর মি। এই পর্যন্ত কোনো কোশ্চেন, ইজ দেয়ার এনি কোশ্চেন সো ফার? না স্যার, এখন পর্যন্ত কোনো কোশ্চেন আসেনি। ওকে, আমি একটু দ্রুত গেছি, সো মেবি এভরিথিং ইজ আন্ডারস্ট্যান্ডেবল। ইয়েস স্যার। নেক্সট টপিকটা হবে হচ্ছে হাবল কনস্ট্যান্ট। আচ্ছা, আমি একটু জিনিস বলতে ভুলে গেছি যে ডার্ক এনার্জির আরেকটা প্রবলেম আছে। এই প্রবলেমটা হচ্ছে যে আমরা মানে ফান্ডামেন্টাল ফিজিক্স মানে ফিল্ড থিওরি থেকে যে মানে এনার্জি ভ্যাকুয়ামের যে এনার্জি ডেনসিটি আমরা ক্যালকুলেট করি ফ্রম ফান্ডামেন্টাল প্রিন্সিপাল, সেটার সাথে ডার্ক এনার্জি যে এটাও একটা ভ্যাকুয়াম এনার্জি, রাইট? কারণ স্পেস ইজ মেনলি এমটি। তো ওই এমটি স্পেসের যে ভ্যাকুয়াম এনার্জি মানে যে এনার্জি ডেনসিটি, ওইটার যখন আমরা কম্পেয়ার করি, দেয়ার ইজ এ হিউজ প্রবলেম। দে ডিসএগ্রি বাই 10⁻122 অর্ডার অফ ম্যাগনিটিউড। সো এটা একটা প্রবলেম, সো এটাও সলভ করা হচ্ছে না। সো দ্যাটস ওয়াই এখন এটা আলোচনা হচ্ছে যে ইজ ইট রিয়েলি এক্সলাইটিং ইউনিভার্স, নাকি আমরা একটা ফলস কোন একটা মানে মেবি a manifestation of something. So that's the big challenge, okay? And that's why you're excited how to solve this riddle. All right, Hubble constant, যেটা আমার নিজের কাজ, এটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই, কারণ গত কয়েক বছর এটা নিয়ে আমার কাজ হচ্ছে। তো প্রথম প্লটটা হচ্ছে হাবল কনস্ট্যান্ট মেজারমেন্ট ওভার টাইম। তার মানে সে এডুইন হাবল তার সময় যখন হাবল কনস্ট্যান্টটা বের করছে, তারপরে থেকে আজকে পর্যন্ত। এখানে একটা মজার যে এই প্লটটা খুবই মানে বোরিং, বাট এটার মধ্যে অনেকগুলো চমৎকার ফ্যাক্ট আছে। প্রথম ফ্যাক্ট হচ্ছে যে প্রথম দিকে 1950s এর আগে অল্প কটা মেজারমেন্ট ছিল এবং সেগুলোর এরর বার অনেক বড় বড়। 1960s এর পরে জাম্প করে মেজারমেন্টগুলো অনেক কমে গেছে, মানে ভ্যালু ইটসেলফ এন্ড এরর বার। এই ট্রানজিশনটা হয়েছে বিকজ অফ দ্য ডিসকভারি অফ সিসিডি, ইনভেনশন অফ সিসিডি। এর আগে অনেকে হয়তো তোমরা জানো যে অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেশনগুলো রেকর্ড করা হতো গ্লাস প্লেটে অথবা ফটোগ্রাফিক পিএমটি, ফটো মাল্টিপ্লাই টিউব পিএমটি, এগুলোতে যেগুলো ইমালশন থাকতো, সেগুলো সেন্সিটিভিটি অন্যরকম হতো, মানে মেজারমেন্টগুলো ভালো হতো না আর খুবই টাইম কনজিউমিং ছিল। তো হঠাৎ করে মেজারমেন্ট যখন অনেক অনেক বেড়ে গেছে, উই সর্ট অফ হ্যাভ অ্যান আইডিয়া। ওকে, প্রথম যখন এডুইন হাবলের মেজারমেন্ট ছিল, মহাবিশ্বের এক্সপানশন ইজ অলমোস্ট অ্যাবাউট 500 কিলোমিটার পার সেকেন্ড পার মিটার পার সেকেন্ড। বাট আমরা এখন জানি we narrowed it down between 100 and say 50. ওকে, আমরা এরপরে দেখবো যে এই উইন্ডের মধ্যে পড়ে গেছে, না নিচে দুটো হরিজন্টাল ব্যান্ড এর মধ্যে, বাট we have one universe, so we should have only one value of the expansion rate, right? So that's the problem. তো 1980s এ একটা প্রজেক্ট নেওয়া হয় যে আসলে হাবল কনস্ট্যান্টের মান কত হওয়া উচিত এবং হাউ অ্যাকুরেট ইউ ক্যান মেজার। ওকে, তো এটাকে বলা হয়েছিল হাবল স্পেস টেলিস্কোপ কি প্রজেক্ট ফর H নট, H0 বের করা। তখন তারা আলটিমেটলি কাজ একটা, ইউ হ্যাভ টু মেজার ডিস্টেন্স অ্যান্ড ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য ভেলোসিটি, রাইট? দ্যাটস হোয়াট অ্যাস্ট্রোনমার কসমোলজিস্ট ডু এভরি ডে, মেজারিং ডিস্টেন্স, মেজারিং ভেলোসিটি। তো তখন হাবল কনস্ট্যান্টের ভ্যালু বের করা হয়েছে মোটামুটি 72 কিলোমিটার পার সেকেন্ড পার মেগা পার সেক ±10। তো এরর বার তখনও অনেক অনেক বেশি ছিল। তারা অবশ্যই স্পেসিফিক ভেরিয়েবল তারা ইউজ করছে টু ক্যালিব্রেট দ্য টাইপ অফ ডিস্টেন্স ক্যালিব্রেশন।
এই ক্যালিব্রেশনগুলো আরেকটু ডিটেলস আমি একটু পরে বলবো। তো দিস ওয়াজ দ্য প্রজেক্ট। এখন এই 2025 এসে আমরা দেখতেছি যে দেয়ার আর লট অফ মেজারমেন্টস। ওকে, এখন এই মেজারমেন্টগুলো হওয়ার দুইভাবে হতে পারে। উই ক্যান মেজার দ্য এক্সপানশন হিস্টরি ইন টু ওয়েজ। ফার্স্ট, বর্তমানে আমরা গ্যালাক্সিদের যে এক্সপানশন রেট এগুলোকে দেখি, যেটা আমরা লোকাল মেজারমেন্ট, লোকাল ইউনিভার্স মেজারমেন্ট। আরেকটা হচ্ছে যে মহাবিশ্বের বিগ ব্যাং এর পরে এই সেই যে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড, হুইচ ইজ আ ব্লুপ্রিন্ট, রাইট? এই ব্লুপ্রিন্ট থেকে ইনফার করাই, আমরা ইনডাইরেক্টলি ইনফার করি যে মহাবিশ্বের এক্সপানশন রেট এখন কত হবে। একটা হচ্ছে ডাইরেক্ট মেজারমেন্ট, আর হচ্ছে ইনফার্ড মেজারমেন্ট, মানে ইনফার্ড ভ্যালু। এই দুইটার মধ্যে একটা বিশাল পার্থক্য দেখা যাচ্ছে। বিশাল বলতে মানে বলছে যে 5 সিগমা, মানে স্ট্যাটিস্টিক্সের ভাষায় 5 সিগমা ডিফারেন্স। এই দিকটাকে বলা হয় হাবল টেনশন। সো on top of the problem of dark energy equation of state, now we have a problem with the expansion rate itself, right? দুইটা বিগ প্রবলেম এখন বর্তমান কসমোলজিতে সলভ করতে। তো ডান পাশের ছবিতে আরো অনেক মেজারমেন্ট অ্যাড করা হয়েছে, যে মেবি এই প্লটের পরে হয়তো আরো অনেক রেজাল্ট আসছে, বাট দেখা যাচ্ছে যে একটা পার্পল শেডেড ভার্টিক্যাল লাইন আর একটা হচ্ছে ইয়েলোইশ ভার্টিক্যাল লাইন, এই দুইটার মধ্যে পার্থক্য আছে। তো পার্পলটা হচ্ছে অল বেসড অন কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড, আর ইয়েলোইশটা হচ্ছে অল বেসড অন টাইপ 1A সুপারনোভাই এন্ড আদার্স, মানে লোকাল ইউনিভার্স মেজারমেন্ট। তো দেয়ার আর বিগ ডিফারেন্সেস ইনটু, তো এটাকে বলা হয় মানে এটা হচ্ছে বর্তমান ক্রাইসিস, ঠিক আছে? তো ডিস্টেন্স ল্যাডার জিনিসটা আরেকবার আমি একটু দেখাই অন্যভাবে, যে আগে মানে কেউ যদি উইকিপিডিয়াতে যায় তখন তারা দেখবে যে এরকম নেটওয়ার্কের মতো করা হয়েছে আর কি। আমরা আসলে এই নেটওয়ার্কে আবার একটু পরে যাব, বাট মেইনলি যেটা করি আমরা, যে সুপারনোভা দিয়ে যদি আমরা কোনো কিছু ডিস্টেন্স মেজার করতে চাই, সুপারনোভা থেকে আমাদের ক্যালিব্রেট করতে হয়। তো এই ক্যালিব্রেটের অরিজিনটা কোথায়? অরিজিন হচ্ছে মানে জিওমেট্রিক অ্যাঙ্কর আমরা থেকে শুরু করি, যে প্যারালাক্স থেকে আমরা সিফিড বা টিআরজিবি তাদেরকে ক্যালিব্রেট করি, আর টিআরজিবি বা সিফিড ক্যালিব্রেট করে তখন আমরা টাইপ 1 সুপারনোভাকে ক্যালিব্রেট করে আমরা এক্সপানশন হিস্ট্রি বের করতে পারি। তো ডান পাশের ছবিতে দেখা যাচ্ছে যে প্রথমে হচ্ছে জিওমেট্রি, রাইট? মিল্কি ওয়ে গ্যালাক্সির যে সিফিডগুলো আছে, প্যারালাক্স, লোকাল লার্জ এলএমসি মানে লার্জ ম্যারিয়ানা ক্লাউড, M31, NGC 4258, এই পর্যন্ত গিয়ে আমরা মানে সিফিড ক্যালিব্রেশন করে ডিস্টেন্স বের করতে পারি। তখন এইখানে এই অ্যাঙ্করটা মানে NGC 4258 মানে একটা অ্যাঙ্করের মতো কাজ করে। সেখানে অ্যাঙ্কর মানে কি? সেই গ্যালাক্সি যেখানে সিফিড এবং সুপারনোভা দুইটাই আছে, তার মানে ইউ ক্যান ইউজ দেম অ্যাজ এ ক্যালিব্রেটর। তখন আমরা সুপারনোভা ক্যালিব্রেট করে আস্তে আস্তে মহাবিশ্বের আরো ওদিকে যেতে পারি। সো টাইপ সিফিড এবং সুপারনোভার ক্যালিব্রেশন হচ্ছে সেকেন্ড বক্সে, এবং তারপরে এন্টায়ারলি টাইপ 1A সুপারনোভা, যেটা দিয়ে হাবল কনস্ট্যান্টের ভ্যালু বের করা হয় অলমোস্ট 73 কিলোমিটার পার সেকেন্ড পার মেগা পার সেকেন্ড। ওকে, এটা হচ্ছে ডিস্টেন্স ল্যাডারের প্রিন্সিপাল। এইভাবে জিনিসটা কাজ হয়। ইউ হ্যাভ জিওমেট্রি, দেন ইউ হ্যাভ সিফিড, দেন ইউ হ্যাভ টাইপ 1A সুপারনোভা। ওকে, দ্যাটস দ্য ল্যাডার আমরা এখন ইউজ করতেছি। সিফিড ভেরিয়েবল আমরা অনেকে জানি, যে মিস হেনরিয়েটা লিভিট উনি এটা আবিষ্কার করছে, যে প্রথম হচ্ছে সিফিড ভেরিয়েবল। সিফিড স্টার হচ্ছে সেই ধরনের তারা যেগুলো তাদের মেইন সিকোয়েন্স থেকে উপরে চলে গেছে, মানে মেইন সিকোয়েন্স টার্ন অফ বলি আমরা, যে হাইড্রোজেন হিলিয়াম শেষ হয়ে গেছে, তারা তখন মেইন সিকোয়েন্স থেকে বের হয়ে গেছে এবং দে আর ইন সাম কাইন্ড অফ ইনস্টেবল রিজনে থাকে, ঠিক আছে? সিফিড এদের পিরিয়ডগুলো ভেরি করে বিটুইন ফিউ ডেজ টু ফিউ হান্ড্রেড ডেজ, অ্যান্ড দেন লিমিনিসিটি প্লটে দেখানো হচ্ছে, ঠিক আছে? তার মানে কি, ইফ ইউ ক্যান মেজার দ্য পিরিয়ড লিমিনিসিটি পালসেশন পিরিয়ড অফ এ সিফিড স্টার, তার লিমিনিসিটি আমরা বের করতে পারবো, ঠিক আছে? আরেকটা হচ্ছে টিপ অফ দ্য রেড জায়ান্ট ব্রাঞ্চ। এটা হচ্ছে যে এইচআর ডায়াগ্রামেরই ঠিক উপরের দিকে ডান পাশে, যখন সেই মানে আমরা বলি কি অ্যাসিম্পটোটিক জায়ান্ট ব্রাঞ্চ, এই ব্রাঞ্চে দেখা যায় তাদের উপরের দিকে কিছু তারা আছে যেগুলো একদম অ্যাবসলিউট ম্যাগনিটিউড, দে হ্যাভ এ সেম অলমোস্ট সেম অ্যাবসলিউট ম্যাগনিটিউড, মানে দে শাইন লাইক এ স্ট্যান্ডার্ড মানে লাইট বাল্বের অলমোস্ট অ্যাবাউট -4 অ্যাবসলিউট ম্যাগনিটিউড। এই তারাগুলো বের করা খুব
কঠিন, ইউ হ্যাভ টু ইউজ স্পেস টেলিস্কোপ, যেমন হাবল স্পেস টেলিস্কোপ বা জেমস ওয়েব, JWST। তো এগুলো দিয়ে বের করা হয়। তো এবং এটাকে যেহেতু আমরা আই ব্যান্ড ইউজ করি, কারণ হচ্ছে যে আই ইজ অলমোস্ট নিয়ার ইনফ্রারেড। কারণ হচ্ছে যে দেন উই ক্যান সি থ্রু দ্য ডাস্ট, রাইট? অপটিক্যাল অবজারভেশনে আমাদের ডাস্ট থাকে, তাই আই ব্যান্ডে আমরা করতে পারি। আরেকটা হচ্ছে সেটা কথা সারফেস ব্রাইটনেস ফ্ল্যাকচুয়েশন। এই জিনিসটা হয়তো সবার কাছে নতুন, এটাও আমার কাছে নতুন ছিল যেদিন আমি হাবল কনস্টেলেশনের কাজটা করতাম। এই ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি কোনো গ্যালাক্সিকে দেখি, বিশেষ করে ইলিপ্টিক্যাল গ্যালাক্সি মানে কি? এটা হচ্ছে কোনো স্পাইরাল আর্ম নাই, রাইট? একটা খুবই কোয়াইট, স্টার ফরমেশন হচ্ছে না, দে আর ভেরি কোয়াইট এবং ওল্ড। তো এইসব গ্যালাক্সিতে হয় কি, যত দূরে একটা ইলিপ্টিক্যাল গ্যালাক্সি থাকে তার যে ইমেজটা আমরা নেই, এই ইমেজ থেকে যদি গ্যালাক্সিটাকে সাবস্ক্রাইব করি, একটা রেসিডুয়াল ফ্লাকচুয়েশন থাকে, মানে এটা নয় একটা নয়েজের মতো। হ্যাঁ, এই যে ফ্লাকচুয়েশনটা, এইটা আবার দেখা যাচ্ছে কি, গ্যালাক্সি যত দূরে যায় এই নয়েজটার ফ্লাকচুয়েশনটাও দূরত্ব অনুযায়ী ভ্যারি করে। মানে ইউ ফাইন্ড সাম কাইন্ড অফ প্যাটার্ন, রাইট? এই প্যাটার্নটাকে যদি কোনোভাবে ইউজ করা যায়, মানে ইউ গট এ টুল, এটা একটা টুল, রাইট? তুমি একটা মানে রাস্তায় হাঁটতে গেছো, দেন ইউ ফাউন্ড সামথিং, দেন ইউ নিড টু নো হাউ ক্যান ইউজ ইট, রাইট? এটা এরকম যে সামওয়ান ফাউন্ড আউট, ওকে, এই গ্যালাক্সিগুলোর যত দূরে আমরা যাই তাদের যে আরএমএস ব্যাকগ্রাউন্ড, তাদের ইমেজের ওইটার একটা ভ্যালুটা এইভাবে কমতে থাকে। এইটাকে ইউজ করে আমরাও ডিস্টেন্স বের করতে পারি। কারণ আমরা যদি একটা সে M31 ডিস্টেন্স আমাদের জানা আছে, তো সেখানে যদি আমরা আরএমএস এরকম সারফেস ব্রাইটনেস ফ্ল্যাকচুয়েশনটা মেজার করতে পারি, তখন ওইটাকে আমরা ক্যালিব্রেট করে বাকি ওইটা দিয়ে বাকি আরো দূরবর্তী গ্যালাক্সির সারফেস ব্রাইটনেস ফ্লাকচুয়েশন বের করতে পারবো এবং আমরা ডিস্টেন্স বের করতে পারবো। এইটা হচ্ছে একটা মানে মেজারমেন্টের দেখতে এরকম, যত দূরে যায় এইটা দানাদার এই গ্রেইনি যে ভাবটা গ্যালাক্সির, এটা আস্তে 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 কমতে থাকে। এখন ওয়ার্ল্ডের দুইটা লিডিং টিম ছিল, মানে এতদিন, মানে এখনো এক্সিস্ট। একটা হচ্ছে যে অ্যাডাম রিস, তার টিম মেনলি সিফিট ভেরিয়েবলসটা নিয়ে কাজ করে টু মেজার ডিস্টেন্স, হাবল কনস্ট্যান্ট। আর ওয়েন্ডি ফ্রিডম্যান, উনি মেনলি যে যেটা আমরা বললাম যে টিপ অফ দ্য রেড রাইজিং TRGB স্টার, সেই স্টার নিয়ে মেনলি উনি দুইটা নিয়ে কাজ করেছে। দুইটা টিম আলাদা আলাদাভাবেই এ পর্যন্ত মানে দে ওয়ার দ্য লিডার টু মেজার ডিস্টেন্সেস। আমরা ভ্যালুগুলো দেখব। আর তাদের ভ্যালু বলার আগে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড দিয়ে কীভাবে আমরা বের করি হাবল কনস্ট্যান্ট সেটা একটু বলি। যে এটা আমাদের CMB ম্যাপ, একদম লেটেস্ট, যেটা প্লাঙ্কের মানে প্লাঙ্ক স্যাটেলাইট থেকে বের করা হয়েছে, যে টাইনি ফ্লাকচুয়েশনগুলো দেখা যাচ্ছে। এবং আমরা জানি যে CMB-র মেজারমেন্ট হচ্ছে ওয়ার্ল্ডের মানে আমাদের নোন যত মেজারমেন্ট, সাইন্টিফিক মেজারমেন্ট আছে তার মধ্যে সবচেয়ে অ্যাকুরেট, কারণ হচ্ছে প্রেডিকশন এবং ডেটা অ্যাটলিস্ট অন দ্য লার্জার স্কেল খুবই অ্যাকুরেটলি ম্যাচ করে। সো উই নো দিস ইজ রিয়েলি ট্রু। এটা হচ্ছে প্লাঙ্কের যে রেজাল্ট, সেখান থেকে একটা ভ্যালু এখানে দেখা যাচ্ছে যে H0 = 67.32 বেস্ট ফিডব্যাক। হ্যাঁ, এই নাম্বারটা একটু আমরা মাথায় রাখা, লেটস কিপ ইন আওয়ার হেড, যে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড CMB থেকে যে হাবল কনস্ট্যান্টের ভ্যালুটা আসছে সেটা হচ্ছে 67 পয়েন্ট সামথিং। ওকে, এখন আমরা যে CMB হাবল কনস্ট্যান্টের ভ্যালু CMB থেকে এবং সিফির ভেরিয়েবল থেকে TRGB থেকে সবগুলো প্লট করি, একটা প্যাটার্ন দেখা যাচ্ছে। প্যাটার্নটা কি? যত সময় আগাচ্ছে, যত আমরা 2000-এর পর থেকে এই তিনটা মেথডের মধ্যে এই তিনটা মেথড থেকে যে ভ্যালুগুলো পাচ্ছি, ভ্যালুগুলো ডিফার করতেছে, রাইট? উই আর ব্যাক টু দ্য সেম প্রবলেম, যে আমাদের মহাবিশ্ব একটা, সো উই শুড হ্যাভ ওয়ান এক্সপানশন রেট, রাইট? কিন্তু দেখা যাচ্ছে কি সিফিট ভেরিয়েবল দিয়ে মেজারমেন্ট করলে আমরা এক ধরনের ভ্যালু পাচ্ছি, একটু হায়ার ভ্যালু পাচ্ছি, প্রায় 73 পয়েন্ট সামথিং। TRGB একটু কম দেখাচ্ছে, প্রায় 70 কাছাকাছি। আবার CMB 67। এটা হচ্ছে কেন আমরা জানি না আসলে, বাট দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং, রাইট? তো
যেটা হচ্ছে কোশ্চেন যে হাউ উই ক্যান অ্যাড্রেস হাইপারটেনশন, উই হ্যাভ নো ক্লিয়ার আনসার। ওকে, তো আমরা যেটা প্ল্যান করছি, মানে আমাদের টিম, আমরা মানে আমার যেটা টিম যে কার্নেগি সুপারনোভা প্রজেক্ট, আমাদের টিম আমরা চেষ্টা করছি যে ওকে আমরা কি এই প্রবলেমটা সলভ করতে পারি। তো আমাদের সুবিধা হচ্ছে যে আমাদের অনেকগুলো ব্যান্ড পাসের ডেটা আছে, আমাদের প্রায় 9টা ব্যান্ড পাসের ডেটা আছে, আমি একটু পরে দেখাবো। তো আমরা ওইটা ইউজ করে একটা হাবল ডায়াগ্রাম বা হাবল কনস্ট্যান্ট প্রেজেন্ট করার চেষ্টা করছি। তো উই হ্যাভ 3 টেলিস্কোপস, ওয়ান সোপ 1 মিটার এবং ডুপন্ট হচ্ছে ম্যাজেলান। এই সবগুলো হচ্ছে চিলিতে, লাস কাম্পানাস অবজারভেটরিতে। তো ওখান থেকে আমাদের সব ডেটাগুলো আমরা জেনারেট করছি, মানে অবজার্ভ করছি, এবং এটা হচ্ছে আমাদের 9টা ব্যান্ড। সো তার মানে আমরা অপটিক্যাল, এবং যাদের একটু আইডিয়া আছে অবজারভেশন অ্যাস্ট্রোনমি সম্পর্কে, দে নো দ্যাট YJH, they are near infrared bands, right? They start from 1 micron. So the near infrared band, and we have optical bands. Okay, so 9টা ব্যান্ডে আমাদের ডেটা আছে। এটা হচ্ছে আমাদের ডেটা, যে রেড শিফটের সাথে কতগুলো সুপারনোভা, মানে how they are distributed, this distribution of type 1 supernova sample in our, এখানে হচ্ছে সুপারনোভাদের কালার এবং তার স্ট্রেচ প্যারামিটার, যে সুপারনোভা লাইট ক্রাফট কতখানি উইড, সরু বা ন্যারো আর ওয়াইডার, এবং করেসপন্ডিং ক্যালিব্রেটরস। ওকে, সিফিড, টিআরজিবি, এসবিএফ এগুলোকে আমরা সবাইকে এক নামে বলবো ক্যালিব্রেটর। ওকে, আর কারণ এগুলো ইউজ করে আমরা সুপারনোভাগুলোকে ক্যালিব্রেট করি। তো আমাদের ডাটা দিয়ে আমরা মহাবিশ্বের প্রায় 550 মেগাপারসেক ডিস্টেন্স পর্যন্ত এক্সপানশন হিস্ট্রিটা প্রুভ করতে পারবো। একটু টেকনিক্যাল জিনিস যে কীভাবে আমরা করি, আবার সেই ব্যাক টু দ্য সেম, মানে সবই এটা তো কসমোলজিক্যাল অ্যানালাইসিস। সো আমাদের অবজার্ভ ডেটা আছে, আমাদের মডেল আছে, দেন উই ডু কাই স্কোয়ার, দেন উই ফিট, হ্যাঁ, যে আমরা স্যাম্পলিং করি। এখানে এল হচ্ছে লাইকলিহুড, মানে কাই স্কোয়ারটাকে আমরা একটা লাইকলিহুড প্যারামিটার দিয়ে ডিফাইন করি, এবং এই প্যারামিটারগুলো আমরা আমরা ফিট করি। বাট আমাদের মেইনলি ইন্টারেস্ট হচ্ছে H0 এবং সিগমা ইন। সিগমা ইনটা হচ্ছে সুপারনোভাদের যে লিমিনিসিটি, তার ইন্ট্রিনসিক ভ্যারিয়েশন, যে হাউ গুড দে আর অ্যাজ এ স্ট্যান্ডার্ড ক্যান্ডিডেট। আর বাকিগুলো যেগুলো পিঙ্কে, ওগুলো আমাদের উই আর নট ইন্টারেস্টেড, বিকজ এগুলো আমাদের দরকার নেই, বাট দে আর কামিং অ্যাজ এ বাই প্রোডাক্ট এনিওয়ে। যেমন রাসায়নিক বিক্রিয়া কি হয়, বাই প্রোডাক্ট তৈরি হয়, তারপর তেল। তো ফুল অ্যানালাইসিস করলে এভাবে করি। তো এখন এখানে যে একটা জিনিস বোঝার ব্যাপার আছে, যে আমরা ক্যালিব্রেটরটা কীভাবে ইউজ করি। এটা হচ্ছে যে আমরা যখন মডেল, মানে একটা পার্টিকুলার রেড শিফটে একটা গ্যালাক্সির ডিস্টেন্স কত হবে, যখন আমরা কসমোলজিক্যাল মডেল দিয়ে বলি, তখন আমরা মিউ ইউজ করি, মিউ ইন টার্মস অফ H0, রেড শিফট অ্যান্ড ডিসলেশন প্যারামিটার। আর ক্যালিব্রেটরদের জন্য এই ডিস্টেন্সটা জানা, বিকজ আমরা তাদের ডিস্টেন্সটা জানি। তো সিফিড গ্যালাক্সি ডিস্টেন্স দিয়ে আমরা গ্যালাক্সির দূরত্ব বের করছি। তো এখানে এইভাবে ক্যালিব্রেটর ইউজ করা হয়। তো এগেইন আমাদের প্যারামিটার হচ্ছে H0 এবং সিগমা ইন। তো আমরা প্রবলেমটা সলভ করতে গিয়ে আরো প্রবলেম বের করছি, মানে আরো মানে এটা হচ্ছে যে মানে কেঁচো খুঁড়তে সাপ বের হওয়ার মতো, যে আমরা প্রবলেম সলভ করতে গিয়ে আমরা আরেকটা প্রবলেম পেয়েছি। প্রবলেমটা হচ্ছে যে হাবল কনস্ট্যান্টের ভ্যালুকে যদি শুধু অপটিক্যাল ফিল্টার ইউজ করে, অপটিক্যাল ব্যান্ড, সেই ব্যান্ডে যে ভ্যালুটা পায়, আবার নিয়ার ইনফ্রারেড ব্যান্ড ইউজ করে যে ভ্যালুটা পায়, দে আর ডিফারেন্ট। সো এটা আমরা জানি না কি, সো দ্যাটস আ প্রবলেম, এটা আমাদের সলভ করতে হবে। তো এটা একটা মানে আনসলভ ইস্যু। এর আগে যে মেজারমেন্টগুলো হয়েছিল সেগুলো মেনলি একটা ব্যান্ড, ভি ব্যান্ড, তো ভি ব্যান্ডের ডেটা, কিন্তু আমরা 9টা ব্যান্ড ইউজ করে অ্যানালাইসিস করে দেখলাম যে দেয়ার আর সাম সার্টেন ডিফারেন্স। ফর এক্সাম্পল, এই যে ডায়মন্ডের মতো যেটা দেখতে, যে টিআরজিবিতে দেখা যাচ্ছে যে ইউ থেকে আই পর্যন্ত ভ্যালুগুলো মোর অর লেস সিমিলার, কিন্তু যখন আমরা YJH এর ভ্যালুগুলো দেখি, মানে নিয়ার ইনফ্রারেড, এই ভ্যালুগুলো হঠাৎ করে জাম্প করছে। দ্যাট মিনস দ্যার ইজ সামথিং গোয়িং অন, রাইট? সো এগুলো আমাদের একটু ডিটেলস দেখতে হবে। তো আমাদের রেজাল্ট আমরা বের করছি এবং আমরা পাবলিশ করছি, এটা অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে গত বছর বের হয়েছে, সরি গত বছর না, আমাদের 24-এ আর কি। আর এখানে আমি আমার যে ছবিটা এটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে যে 6.5 মিটার ম্যাজেলান টেলিস্কোপ, যেখান থেকে আমরা ডেটা সংগ্রহ করছি। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে এই যে ক্যালিব্রেটর, সিফিড, টিআরজিবি অর এসবিএফ বা যেটাই আপনার সারফেস ব্রাইটনেস, এইগুলো তো সবাই ডিস্টেন্স দেখাচ্ছে। ডিস্টেন্স ইজ এ ডিস্টেন্সের মানে আমি টিআরজিবি দিয়ে ডিস্টেন্স বের করি অথবা সিফিড দিয়ে করি,
ডিস্টেন্স ইজ ডিস্টেন্স, রাইট? 10 মেগাপারসেক, ওকে 10 মেগাপারসেক। সো এটাতে কোনো রকম প্রেজুডিস নাই কোন মেথড ইউজ করতে। আমরা এটাকে এই কনসেপ্টটা ইউজ করে আমরা যেটা করছি যে উই ডিসাইডেড ওকে আমরা সবগুলো কম্বাইন, আমরা সবগুলো মানে টিআরজিবি দিয়ে বা সেফিট বা এসবিএফ সব মেথডের গুলো যে ক্যালিব্রেট সবগুলো আমরা এক করে আমরা একটা গ্লোবাল ভ্যালু বের করার চেষ্টা করি। ইটস সামথিং নিউ। এবং এই কাজটা করার জন্য আমরা যেটা করছি যে আমরা একটা নর্মাল ডিস্ট্রিবিউশন প্রপোজ করছি, যে আমরা একটা ডিস্ট্রিবিউশন ডিফাইন করা হয়েছে, যেটা মিন হচ্ছে সুপারনোভা লুমিনোসিটি, আর একটা স্ক্যাটার প্যারামিটার, একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা ফ্রি প্যারামিটার হিসেবে আমরা ইউজ করছি। তো এর অ্যাডভান্টেজ আছে যে প্যারামিটারগুলো আমাদের ইন্টারেস্ট নাই সেগুলো সাইমালটেনিয়াসলি সলভ হয়ে যায়। এই কাজটা করার জন্য যে আমরা যে রেজাল্ট করার পরে আমরা রেজাল্ট যেটা পাইছি যে একটা অপটিক্যাল ব্যান্ড বি ব্যান্ড আর একটা নিয়ার ইনফ্রারেড ব্যান্ড এইচ ব্যান্ড, এই দুইটাতে একটা নতুন রকম সিস্টেম্যাটিক আনসার্টেনিটি আমরা বের করতে পারছি। সেটা হচ্ছে যে ভ্যালুটা এটা 1.19 1.28। সো হাবল কনস্ট্যান্টের যে ভ্যালু তার সঙ্গে এটাকে আমরা অ্যাড করতে হবে, কারণ এটা একটা সিস্টেম্যাটিক যেটা আগে ইউজ করা হয়নি। সো এটাকে অ্যাড করলে তবু এটা এই ভ্যালুটা এত বেশি না যে লোকাল ইউনিভার্স মেজারমেন্ট এবং আর্লি ইউনিভার্স মেজারমেন্টের হাবল কনস্ট্যান্টের মানগুলো কাছাকাছি হবে। এই কাজটা করার জন্য অ্যাডাম রিস আমাকে তখন তার অফিসে ইনভাইট করছিল। উনি 2011-তে যে নোবেল পাইছে, তো ওটা জন হপকিন্স ইউনিভার্সিটিতে। তো এই কাজটা মেনলি তার সাথে আমার করা হয়েছে। এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট, যে মানে আমাদের কাজের যে সবচেয়ে বড় যে পিকটা, এটা হচ্ছে যে সিএমবি থেকে যে ভ্যালুটা বের করা হয়, আর বাকি যে প্লট তার মধ্যে ঠিক যে প্লটগুলো লাল এবং নীল, এটা হচ্ছে যে কম্বাইন যদি আমরা ইউজ করি কম্বাইন মেথড, তাহলে হাবল কনস্ট্যান্টের মান বের হবে। আলটিমেটলি দেখা যাচ্ছে যে হাবল কনস্ট্যান্টের মান ইউনিক মান নিয়ে আমরা এখনো আসতে পারতেছি না, এবং আমাদের লোকাল যে ভ্যালুগুলো সেগুলো সিএমবির সাথে এখনো অনেক সিগনিফিকেন্টলি ডিফার করতেছে। সো এই প্রবলেমটা আসলে এখনো আমরা সলভ করতে পারি নাই। বাট গত বছর JWST 2024-এ যে জেমস ওয়েব টেলিস্কোপের ডেটা অ্যানালাইসিস করার পরে একটা অ্যাটেম্প নেওয়া হয়েছিল, বাট উই স্টিল হ্যাভ দ্য সেম ইস্যু, যে সিএমবি থেকে 60 যেটা ভ্যালু আছে তার সঙ্গে আমরা যে সেফিট বা টিআরজিবির ভ্যালুগুলো এখনো ডিফার করতেছে। গত বছর জুনে আমরা একটা কমিউনিটি টিম তৈরি করি, প্রায় 40 জন সায়েন্টিস্টের মতো। তখন আমরা একটা নতুন অ্যাপ্রোচ ডেভেলপ করি, সেটাকে বলা হয় ডিস্টেন্স নেটওয়ার্ক। মানে এর আগে যখন আমরা বলছি ল্যাডার, মানে উই ক্যালিব্রেট ওয়ান মেথড অ্যান্ড দেন উই জাম্প ইনটু আনাদার স্টেপ, এভাবে আমরা মহাকাশের গভীরে ডিস্টেন্সটা বের করি। এটা না করে হাউ অ্যাবাউট উই ইউজ নেটওয়ার্ক। ওকে, আমাদের এই ওয়ার্কশপটা হয়েছিল সুইজারল্যান্ডে। তো নেটওয়ার্কটা হচ্ছে এরকম, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবো, অনেকগুলো ওয়ে থাকতে পারে। ওকে, অনেকটা যারা বিগ সিটি মেট্রো নেটওয়ার্ক ম্যাপ দেখছি যে তারা ব্যাপারটা ওরকম, হ্যাঁ, যে আমরা এক জায়গা থেকে শুরু করবো এবং আমাদের আলটিমেট গোল হচ্ছে হোয়াট আর দ্য পসিবল পাথ, এবং এইসব পসিবল পাথে গেলে হাবল কনস্ট্যান্টের ভ্যালু কি হবে। সো এটা একটা কমিউনিটি এফোর্ট বলি আমরা, কারণ হচ্ছে যে বিভিন্ন যারা টিআরজিবি নিয়ে কাজ করে, যারা সেফিট নিয়ে কাজ করে, যারা এসবিএফ নিয়ে কাজ করে, যারা শুধু টাইপ 1 নিয়ে কাজ করে, সবার যে এক্সপার্টিস মিলে আমরা একটা ব্রেনস্টর্মিং সেশন করে যে বের করছি যে কি হাবল কনস্ট্যান্টের মান কি হবে। তো এই পেপারটা অলরেডি অ্যাকসেপ্টেড হয়েছে, আগামী এপ্রিলের 2 তারিখে এটা অফিসিয়ালি পাবলিশড হবে, এবং আমি তখন ফেসবুকে হয়তো আমি শেয়ার করে দেবো। তো আমরা কিন্তু উই আর এবল টু মেজার দ্য হাবল কনস্ট্যান্ট ডাউন টু 1%, রাইট? 1% প্রিসিশনে হাবল কনস্ট্যান্টের মান কি হবে সেটা আমরা বের করতে পারছি। সো আমার মোটামুটি কসমোলজি নিয়ে কথা বলা শেষ। তো আমি এখন টাইম ডোমেন অ্যাস্ট্রোনমি নিয়ে কিছু কথা বলবো। এটা আমি ইচ্ছা করে এই জিনিসটা অ্যাড করছি আজকে, বিকজ বাংলাদেশে আমি এই জিনিসটা ডেভেলপ করতে চাই। যারা অ্যাস্ট্রোনমিতে
ইন্টারেস্টেড, টাইম ডোমেন অ্যাস্ট্রোনমিতে কাজ করা খুবই ইজি, বাট আমাদের কিছু টেলিস্কোপ লাগবে। সো এটার জন্য আমি একটা নেটওয়ার্ক, একটা অ্যাওয়ারনেস তৈরি করতে চাই সোসাইটিতে, যে ওয়াই উই নিড অবজারভেটরি এবং হোয়াট আই ক্যান ডু। তো ওয়ান অফ দ্য বিগ চ্যালেঞ্জেস যে এখন যে রুবিন অবজারভেটরি আমরা জানি যে SST সার্ভে থেকে অনেক থাউজেন্ডস অফ ট্রানজিয়েন্টস আর ডিসকভারিং এভরি নাইট, যেটাকে ফলো করা, এগুলো নিয়ে স্টাডি করার জন্য এনাফ রিসোর্স ওয়ার্ল্ডে নাই। সো বাংলাদেশ ক্যান টেক পার্ট অলসো, রাইট? সো এই জন্য টাইম ডোমেন নিয়ে আমরা একটু কথা বলি। তো এখানে একটা মুভি দেখানো হবে যে টাইম ডোমেন আসলে ট্রানজিয়েন্ট বলতে আমরা কি বুঝি, মানে ট্রানজিয়েন্ট মানে হচ্ছে কি একটা জিনিস আছে আবার নাই। তো ব্যাপারটা টাইম ডোমেনটা কি, যে আমরা যখন সময়ের সাথে কোনো কিছুর তারতম্য মেজার করি, ঠিক আছে? তো কয় ধরনের টাইম ট্রানজিয়েন্ট অবজেক্ট হতে পারে সেটা নিয়ে আমরা এখন একটু কথা বলবো, এবং আমরা এটা কি করতে পারি। একটা হচ্ছে পিরিয়ডিক, আচ্ছা কোয়েসি পিরিয়ডিক, আর হচ্ছে ট্রানজিয়েন্ট। পিরিয়ডিক মানে হচ্ছে ভেরিয়েবল স্টার, রাইট, যে ভ্যারি করতেছে আমরা জানি তার, অথবা পালসার, রাইট, যেটা রিপিটেডলি পালস করতেছে। কোয়াসি পিরিয়ডিক অনেকটা ব্ল্যাক অ্যাক্রেশন ডিস্ক, যে সুপার কি বলে AGN এর যে অ্যাক্রেশন ডিস্ক, সেটাও হতে পারে, যে ব্ল্যাক হোলের অ্যাক্রেশন করতেছে তার যে ভেরিয়েবিলিটি, এটা খুব পিরিয়ডিক না। এটা হচ্ছে ট্রানজিয়েন্ট, যে হঠাৎ করে একটা অবজেক্ট আসলো, রাইট, সুপারনোভা, রাইট, এবং এক্সপ্লোড করে আবার ডিম হয়ে গেল, রাইট, এটা হচ্ছে ট্রানজিয়েন্ট। এই তিনটা হচ্ছে ইন ডোমেইন অফ টাইম, এই জন্য টাইম ডোমেইন এটা বলা হচ্ছে। তো টাইম ডোমেনের সাথে আরেকটা জিনিস সংযুক্ত, সেটা হচ্ছে ট্রানজিয়েন্ট অ্যাস্ট্রোনমি। ট্রানজিয়েন্ট কেন? এখন ট্রানজিয়েন্ট হচ্ছে যে একটা জিনিস হঠাৎ করে আসে আবার চলে যায়। তো এই যে কতভাবে যেতে পারে সেটার একটা মানে ভেরিয়েবিলিটি, সেটাকে একটা ট্রি দিয়ে দেখানো হয়, যে দেয়ার আর লট অফ ওয়ে থিংস ক্যান ভ্যারি। এক্সট্রিনজিক, ইন্ট্রিনজিক। এক্সট্রিনজিক হচ্ছে যেমন অ্যাস্টেরয়েড, একটা গ্রহাণু আকাশে দেখা গেল, হ্যাঁ, আজকে ছবি তুললাম, হঠাৎ করে একটা গ্রহাণু চলে আসলো, কালকে আবার একই জায়গার ছবি নিলাম, গ্রহাণুটা নাই। সো ইটস আ মুভিং অবজেক্ট, রাইট? তারপরে আরো অনেক ব্যাপার যেগুলো আমরা ইন্ট্রিনজিক না, যেমন চাঁদ দিয়ে মানে সোলার ইক্লিপস যখন হয়, চাঁদ সূর্যের সামনে আসে, এটা একটা ইভেন্ট। হঠাৎ করে সূর্য নাই, রাইট? আগের যুগে মানুষের তো ভয় পেয়ে গেছে, তাই না? সান ইজ গন, দ্যাটস ওয়াই দে ডু হিউম্যান স্যাক্রিফাইস, রাইট? সো দ্যাটস এন ট্রানজিয়েন্ট ইভেন্ট অলসো, রাইট? হঠাৎ করে সূর্য নাই, আবার সূর্য চলে আসছে। বাট আমরা ওইটাতে বেশি ইন্টারেস্টেড না, আমরা মেনলি ইন্টারেস্ট হচ্ছে ইন্ট্রিনজিক ট্রানজিয়েন্ট, যেগুলো আছে অ্যাস্ট্রোফিজিক্যালি মানে অ্যাস্ট্রোফিজিক্যাল প্রসেস দ্বারা মানে ডিফাইন করা যায়। আর এগুলো হচ্ছে এক্সট্রিম, যেগুলো মেনলি নন অ্যাস্ট্রোফিজিক্যাল, রাইট? এগুলো জাস্ট হ্যাপেন্স বাই চান্স। ওকে, অলরেডি আমি সুপারনোভা জানি যে কাইন্ড অফ ইন্ট্রিনজিক ট্রানজিয়েন্ট। এছাড়া আরো অনেক আছে, AGN, আবার সুপারনোভার মধ্যে ভাগ আছে, তারপরে কিলোনোভা, মেনি, রাইট? দেয়ার আর মেনি থিংস। সো এটা আমাদের দেখার মানে কোনো সুযোগ নাই, বাট দিস ট্রি লুকস লাইক দ্যাট। এখন এই ট্রানজিয়েন্ট, এটা সরি, এটা হেডিংটা হবে টাইম ডোমেইন। তো টাইম ডোমেইন বলা হয় যে ডোমেইনটা কত বড়। এই যে টাইম ডোমেইন বলি, হোয়াট ইজ দ্য ডোমেইন, রাইট? দ্যাট মিনস হোয়াট ইজ দ্য পিরিয়ড অফ দ্য ভ্যারিয়েবিলিটি অফ দোজ অবজেক্টস উই আর টকিং অ্যাবাউট, রাইট? তো সুপারনোভার ক্ষেত্রে দেখা যায় সুপারনোভা বিস্ফোরণ হয়, আবার ডিম হয়ে যায়, তার মানে এটা ফিউ ডেইজের ব্যাপার, অল্প কয়েকটা দিনের ব্যাপার, ঠিক আছে? আবার দেখা যায় যে AGN, X-ray, বাইনারি, এরা হচ্ছে প্রায় মানে in terms of seconds of the order of thousands or more, 10,000s or more in terms of variability. আবার আরো শর্ট, যেমন 10⁻�0, মানে অলমোস্ট 1 to 2 সেকেন্ড, ইভেন স্মলার, এগুলো হচ্ছে ম্যাগনেটার, বা যেটা আমরা বলি পালসার বা ফাস্ট রেডিও বাস্ট, হ্যাঁ, এগুলো যে রেডিও অ্যাস্ট্রোনমি অবজারভেশন, সেগুলোকে আমরা অনেক স্মল স্কেলে দেখি। তো এই ভ্যারিয়েবিলিটিগুলো ডিটেক্ট করা কিন্তু খুবই ডিফিকাল্ট, রাইট? মানে একটা জিনিস হঠাৎ করে ব্লিঙ্ক অফ অ্যান আই ইজ গন। সো আমাদেরকে একটা কোঅর্ডিনেটেড এফোর্ট লাগবে টু অবজার্ভ দিস ইভেন্ট, রাইট? আমরা এখন এগুলোকে ডিসকভার করতেছি। অনেকগুলো আসে জাস্ট বাই চান্স, যে হ্যাপেন টু বি ইন হ্যাপেনিং দ্য টাইম উই আর অবজার্ভিং। বাট আমরা যদি ওদেরকে সিস্টেম্যাটিক্যালি খুঁজতে চাই, ওকে, আমরা এগুলোকে খুঁজে বের করবো, তাহলে আমাদের কি লাগবে? একটা কোঅর্ডিনেটেড এফোর্ট লাগবে, রাইট? এইটাকেই বলা হয় টাইম ডোমেইন। যে এই কনসেপ্টটা এইভাবেই আসছে, কোঅর্ডিনেটেড এফোর্ট to look for objects they vary starting from very short time to very long time.
তো ট্রেডিশনাল যখন মানে আই এম টকিং অ্যাবাউট মোর দেন 100 ইয়ার্স অ্যাগো, তখন মেইনলি আমরা কি করতাম যে আমরা আসলে আকাশের ম্যাপ তৈরি করতাম, তাই না? ম্যাপের অনেকে দেখছি, ম্যাপ, স্কাই ম্যাপ এবং গ্যালাক্সি ক্লাসিফাই করতাম, স্টার, এটা। আর বর্তমান যে ভিউ, টাইম ডোমেন ভিউ, সেটা আমরা জানি যে হাউ থিংস চেঞ্জ ওভার টাইম, এটাই আমরা এভাবে আমরা এখন আমরা কিন্তু এখন স্কাই ম্যাপ তৈরি করি না। আমরা আগের মতো ম্যাপ দেখে দেখে তা আমরা এখন জাস্ট উই লুক ফর দ্য ভেরিয়েবিলিটি অফ দ্য অবজেক্টস। এটা কি we move from traditional way of doing astronomy to a different way. কোশ্চেনটা কি? কোশ্চেন হচ্ছে যে ব্রাইটনেস, পজিশন আর স্পেকট্রাম, এই তিনটা জিনিস কিভাবে চেঞ্জ হয়, এটাই হচ্ছে কোর কোশ্চেন। আর আমার টেকনোলজিটা কি? টেকনোলজি হচ্ছে আমাদের সিসিজি বা সিমস ডিটেক্টর, মানে মডার্ন ক্যামেরা উইথ রোবোটিক টেলিস্কোপ। এটা কিন্তু এই ম্যানুয়ালি করে হবে না, এটাকে পুরো সিস্টেমটাকে অটোমেট করতে হবে, এবং মানে বোথ অবজারভেশন এবং ডেটা অ্যানালাইসিস 100% নিডস টু বি অটোমেটেড, আদারওয়াইজ এটা খুবই চ্যালেঞ্জিং হবে। কারণ আমরা অলরেডি দেখছি যে the variability period can range from millisecond to up to thousands of seconds. পুরো সিস্টেমটা অটোমেট করতে হবে। তো আমরা একটু আগে ভিডিওতে দেখছি যে মেইনলি দুইটা ব্রড ক্যাটাগরি ট্রানজিয়েন্ট আছে, মানে টাইম ডোমেন ক্যাটাগরি। একটা হচ্ছে ভেরিয়েবলস, অলসিন স্টার, এক্সপ্রেশন বাইনারি, আর হচ্ছে ট্রানজিয়েন্ট, মানে সুপারনোভা হয়ে এটা আর রিপিট করে না, তার যে এক্সপ্লোশনটা একটা সেম সুপারনোভা আর আবার আরেকবার ঘটবে না। বাট পালস, যেমন সেফির ভেরিয়েবল, সে ভ্যারি করতে থাকবে until something else happens. Gamma ray burst or tidal disruption events, হচ্ছে ট্রানজিয়েন্ট। এখন আমি প্রায় শেষের দিকে, এখন যে কাজটা হচ্ছে যে বিগ চ্যালেঞ্জ এবং উই শুড টেক পার্ট, সেটা হচ্ছে যে এলএসএসটি থেকে যে ডেটাটা আসতেছে সেটাকে হ্যান্ডেল করা, ঠিক আছে? তো বিগ ডেটা ড্রিভেন এখানে আসতেছে যে মানে আমাদের সেই ফটোগ্রাফিক প্লেট থেকে এডুইন হাবুলের যুগ থেকে এখন আমরা চলে আসছি এমন একটা জায়গায় যেখানে আমরা ডুইং মেনি থিংস মোর ইন টার্মস অফ অর্ডার অফ ম্যাগনিটিউডস। তো এলএসএসটি সম্পর্কে হয়তো অনেকের আইডিয়া আছে যে এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে লার্জেস্ট ক্যামেরা। তো এই বাম দিকে নিচের ছবিতে দেখা যাচ্ছে এটা একটা অ্যাস্ট্রোনমিক্যাল ক্যামেরা, এবং এখানে একজন লোক দাঁড়ানো আছে যার হাইট প্রায় 6 ফিটের মতো। তো তার সাপেক্ষে ক্যামেরাটা কত বড়, মানে ইটস দ্য বিগেস্ট ক্যামেরা অলরেডি, রাইট? সো ইটস ভেরি পাওয়ারফুল। তো এটা মেনলি একটা 8.5 মিটারের প্রাইমারি মিররের ফোকাসে বসানো, এবং টেলিস্কোপের ছবি দেখে দেখা যাচ্ছে যে এটা একটা ভেরি শর্ট ফোকাস টেলিস্কোপ, রাইট? মানে আমরা ফাস্ট লেন্স বলি, যে খুব দ্রুত ছবি তোলা যায় এবং অনেক ডিপ। এটা মানে 3 বিলিয়ন মেগাপিক্সেল ক্যামেরা, এবং প্রতি 3 রাতে পুরো আকাশ কিন্তু সাউদার্ন হেমিস্ফিয়ার, পুরো সাউদার্ন হেমিস্ফিয়ার সে একবার স্ক্যান করে ফেলবে, এবং প্রায় প্রতি রাতে 15 টেরাবাইট ডেটা জেনারেট, এবং এটা প্রসেস করতে হবে রিয়েল টাইম। মানে এখানে 6টা ফিল্টার আছে, 6টা ফিল্টারে সে দেখবে, এবং প্রতি ফিল্টারে এক্সপোজার অনলি 15 সেকেন্ডস। অলরেডি মানে এখন যে আলাপ করতে আজকে যে কথাগুলো বলতেছি, অলরেডি কিন্তু ডেটা আসা শুরু হয়েছে, এবং উই আর গেটিং অ্যালার্টস। তো অ্যালার্টসগুলো কীভাবে হয়, যে হাউ এই রুবিন থেকে ডেটাগুলো আসে হচ্ছে যে অনেক ধরনের তাদের ওই সব পাইপলাইনটাই হচ্ছে অটোমেটেড হওয়ার পরে তারা এক ধরনের অ্যালার্ট তৈরি করে। সেই অ্যালার্টগুলো তারা সবাইকে দিয়ে দেয়, ফ্রি টু পাবলিক। সো ইউ ক্যান গো অ্যান্ড সি হোয়াট টাইপ অফ অবজেক্টস দেয়ার আর, এবং তখন ইফ ইউ হ্যাভ এ টেলিস্কোপ দেন ইউ ক্যান লুক অ্যাট দিস অবজেক্ট, রাইট? তো প্রতি রাতে প্রায় 200টা সুপারনোভা ক্যান্ডিডেট আমরা পাই, প্রায় 7,000 ভেরিয়েবল স্টার, প্রায় 70টা এজিএন, হ্যাঁ। আবার আমাদের যে অ্যাস্টেরয়েড বা সোলার সিস্টেমে অনেক অবজেক্ট আছে, প্রায় 400, এবং আদার অ্যাক্টিভিটি। তো যারা অ্যাস্ট্রোনমিতে সামনের দিনগুলোতে মানে অ্যাস্ট্রোনমি পড়তে চায়, টাইম ডোমেন ইজ দ্য ফিল্ড টু গো। টাইম ডোমেনের সাথে আরেকটা জিনিস আছে, সেটাকে আমরা বলি মাল্টি মেসেঞ্জার, যেটা আমি আজকে বলবো না, এটা আমরা হয়তো নিউ ফিউচার কোনো একটা ওয়ার্কশপে বা সেমিনারে এটা নিয়ে কথা বলবো। বাট দিস ইজ দ্য টাইম, ওকে?
আম, আমার ইচ্ছা ছিল আসলে টাইম ডোমেন নিয়ে বেশি কথা বলা, বাট আমি আসলে লেকচার এটা শুরু প্রিপেয়ার করার সময় পাই নাই। সো কসমোলজি নিয়ে বেশি কথা বলা হয়েছে, বাট আলটিমেটলি ইউনিভার্স স্টাডি করার জন্য এই সব ধরনের অবজেক্টগুলো স্টাডি করতে হবে। তাদের মোশন কীরকম, তাদের ব্রাইটনেস কীরকম, তাদের স্পেকট্রাল প্রপার্টি কীরকম, এই সবগুলোই ডিফাইন করবে যে ইন দ্য গ্র্যান্ড স্কেল হোয়াট দ্য ইউনিভার্স ইজ ডুইং, রাইট? সো আমি এখানে শেষ করতে চাই। আশা করি আমি এই সময় বেশি নেই নাই। তো এখন প্রশ্ন উত্তর পর্ব শুরু করা যাবে। জয়িতা, তিনি এখন ধন্যবাদ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর সেশন নেওয়ার জন্য। প্রশ্ন এসেছে কতগুলো। প্রথম প্রশ্নটা আসিফ করেছিল। প্রশ্নটা হচ্ছে, if the Hubble constant is actually higher than we thought, does that mean the age of the universe is younger than 13.8 billion years? How would that change our understanding of the first stars? চমৎকার কোশ্চেন করছো। এখন ক্যালকুলেশন করে দেখতে হবে যে যদি হাবল কনস্ট্যান্ট 75 হয়, মানে 1 কিলোমিটার পার সেকেন্ডের কাছে, তাদের ইউনিভার্সের এজ কত, এবং ওল্ডেস্ট গ্লোবাল ক্লাস্টার এজ তার চেয়ে কম হয় না বেশি হয়। তো সোফার এখনকার ক্যালকুলেশন অনুযায়ী উই আর স্টিল ইন দ্য সেফ জোন। আমরা এখন পর্যন্ত ওল্ড স্টারেরকে বিট করি নাই। সো উই ডিড নট আউট, মানে মানে ও যে প্রশ্নটা, এটা হচ্ছে, এটাকে অনেক সময় বলে যে ছেলের বয়স কি বাবার চেয়ে বেশি হতে পারে, ব্যাপারটা এরকম। তো এখন যে মেজারমেন্ট, সেই অনুযায়ী উই আর সেফ। বাট প্রথম দিকে যখন মানে বের করা হয়েছিল, মানে যখন হাবল কনস্ট্যান্ট 100-200 এরকম ছিল, তখন কিন্তু ইট ওয়াজ এ প্রবলেম। তখন ইউনিভার্সের এজ অনেক ইয়ং হয়ে যেত। সো এখনকার ভ্যালুগুলো উই আর ইন দ্য সেফ জোন। সো এখন পর্যন্ত উই ডিড নট ব্রেক এনি আদার লাইক এজ অফ দ্য ওল্ডেস্ট স্টার্স। সো ফার উই গুড। বাট ইফ উই গেট, এমন যদি কোনো অন্যরকম ভ্যালু বের হয়ে যায়, দেন উই আর ইন এ প্রবলেম। থ্যাংক ইউ স্যার। মেশকাতের প্রশ্ন ছিল, স্যার, আই ফাউন্ড কর্নার প্লট কোয়াইট ইন্টারেস্টিং, ক্যান ইউ কাইন্ডলি এক্সপ্লেইন দ্যাট মোর? আচ্ছা, কর্নার প্লট হচ্ছে স্ট্যাটিস্টিক্সের একটা চমৎকার জিনিস। কেউ যদি, আচ্ছা, এটা হচ্ছে মানে এমসিএমসি অ্যানালাইসিস করার পরে যে প্লটটা, মানে এটা হচ্ছে যে মেইনলি আমরা একটা ভ্যালুর সঙ্গে আরেকটা রিলেটেড, রাইট? ওয়ান ইজ রিলেটেড টু আদার, কিন্তু আমরা যখন ফিট করি, সাইমালটেনিয়াসলি ফিট করি, মানে অল ভ্যালুস আর ফিটিং সাইমালটেনিয়াসলি, রাইট? আমরা যখন y = mx + c লিখি, আমরা কিন্তু একটা ভ্যালু ফিট করি, রাইট? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ y গিভেন এ ভ্যালু অফ x? এখানে কয়টা ভ্যালু? 1 2 3 4 5 6 7 8, 8টা প্যারামিটার ফিট করতেছি। দ্যাট মিন্স ওয়ান ইজ রিলেটেড টু অ্যানাদার, রাইট? এই জন্য যেটা হয় যে আমরা এদের রিলেশনগুলোকে দেখাই যে একটা আরেকটার সাথে কিভাবে রিলেটেড। তো এটাকে সুন্দরভাবে দেখানো যায় কর্নার প্লট দিয়ে। এখন আমি যদি এখন বলি যে আচ্ছা, আমার হাবল কনস্ট্যান্টের ডিস্ট্রিবিউশন কত, তখন আমাকে কি করতে হবে? এটাকে বলা হয় কলাপস করা, মানে একটা আমরা মার্জিনালাইজ করবো। তখন আমরা জাস্ট নর্মাল ডিস্ট্রিবিউশনটা দেখার চেষ্টা করবো যে হাউ ইট ইজ ডিস্ট্রিবিউটেড। তো ওই জন্য দেখা যে এখানে কিন্তু 2D প্লটের মতো, তাই না? সবগুলো মানে একটা কিভাবে রিলেটেড সেটা দেখা আছে। যেমন দেখো যে একেবারে সবচেয়ে বাম দিকের নিচের প্লটটা, এটা H0 এবং P0। P0 মানে আসলে সুপারনোভা অ্যাবসলিউট ম্যাগনিটিউড। এখান থেকে ইলিপ্টিক্যাল, তাই না? দেখতে একটু ইলিপ্টিক্যালের মতো, বাকিগুলো কিন্তু মোর অর লেস একটু সার্কুলার। তো এই যে ভ্যারিয়েবল আছে, একটা চেঞ্জ আরেকটা কি রেজাল্ট, তার মানে কি সুপারনোভার ব্রাইটনেসের সঙ্গে হাবল কনস্ট্যান্ট ডিপেন্ড করতেছে। এই জন্য কর্নার প্লটগুলো দেখানো হয় যে টু সি হাউ থিংস আর রিলেটেড। বাট প্রত্যেকটার উপরে আবার ইউ লুক অ্যাট দ্য ডিস্ট্রিবিউশন, রাইট? যে আমরা বলি মার্জিনালাইজ ডিস্ট্রিবিউশন, মানে ওই পার্টিকুলার ভ্যালুটার ডিস্ট্রিবিউশনটা কি হবে, মানে মিন ভ্যালু দেন 1 সিগমা এরর বার, এটাই কর্নার প্লট। তো এটা জাস্ট পাইথনে ইজিলি প্যাকেজ আছে, ইউ ক্যান জাস্ট গুগল অ্যাট দেন প্র্যাকটিস। এই পার্টিকুলারটাই আমি ইউজ করছি ইমসি, এটা বলা হয় এমসিএমসি হ্যামার বা EMCEE। এটা মেনলি একটা মার্কঅপ চ্যান মন্টি কার্লো এক্সপ্লোরারের মতো। ধন্যবাদ স্যার। স্যার, এইটা রিলেটেড আমারই একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা যে মডেল তৈরি করছি, মডেলের সঙ্গে ডেটা ফিট করছি, এখন আমি যে ডেটাটা দিচ্ছি, ধরে নিলাম যে সেই ডেটার একদম নিয়ারেস্টও না ফারেস্টও না, মিডিয়াম লেভেলের কোনো একটা মডেলের সাথে সে ফিট করে ফেললো। মানে সেই ডেটার সাথে একদম পারফেক্ট তো সম্ভব না একদম, বাট নিয়ারেস্ট পারফেক্টও না।
এমন ডেটা যদি কোনো মডেলের সাথে ফিট করে ফেলে, তাহলে আমরা যে আউটপুটটা পাবো সেই আউটপুটটা তো রং। তাহলে এই ডেটার জন্য পারফেক্ট আউটপুট কিভাবে পেতে পারি? বা না, আমরা তো একটা ডেটা নিয়ে কাজ করি না। আমরা ইউ হ্যাভ আ স্যাম্পল, রাইট? স্ট্যাটিস্টিক্স উইথ আওয়ার স্যাম্পল। ইউ ডোন্ট মানে তুমি একটা সুপারনোভা দিয়ে তুমি বলবা না যে ইউনিভার্স ইজ লাইক দিস। ইউ ইউজ থাউজেন্ডস অফ দেম, রাইট? হ্যাঁ, এটাই। ওইটাই স্যার, আমরা অনেকগুলোই ইউজ করি, কিন্তু আমরা মানে আমার প্রশ্নটা ছিল এরকম যে আমরা যে মডেলগুলো ইনপুট দিচ্ছি, মানে সব মডেলের থেকে সব বেস্টটা নিয়ে নিচ্ছি হ্যাঁ, তার জন্য ফিট করার জন্য। মানে যে মডেলটা দিচ্ছি সেটাও তো আমরা দিচ্ছি বা সে ওভাবে জেনারেট করে নিচ্ছে। এখন এখানে তুমি যে কোশ্চেনটা করছো, এখন তুমি আমাকে বলো যে হোয়াট উই হ্যাভ, মানে আমাদের কাছে কি, মানে এই যে কসমোলজিক্যাল ফ্রেমওয়ার্ক, আমি একটা স্লট দেখাতে চাইছিলাম কিন্তু দেখাই নাই, বাট তোমার কোশ্চেনের সঙ্গে এটা যায়, আমি একটু দেখাই এটা, ঠিক আছে? এটা আমি স্কিপ করি। আচ্ছা, কসমোলজিক্যাল ফ্রেমওয়ার্ক বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি মেনলি আমাদের হাতে কি আছে, আমাদের হাতে আছে জেনারেল রিলেটিভিটি, তাই না? লার্জ স্কেলে মহাবিশ্ব কিরকম দেখা যায়। আর আছে কসমোলজিক্যাল প্রিন্সিপাল, সেটা কি? এটা কিন্তু আমাদের নিজেদের অ্যাজাম্পশন, যে আমরা ধরে নিয়েছি যে মহাবিশ্ব হোমোজিনিয়াস হবে লার্জ স্কেলে, ঠিক আছে? আর একটা কি, আমরা জানি যে আমাদের মহাবিশ্ব যে এক্সপানশন হিস্ট্রি বা এক্সপানশন রেট, ফ্রিডম্যান ইকুয়েশন, তাই না? এটা বেসড অন জেনারেল রিলেটিভিটি। সো আমাদের যা মডেল জেনারেট করা হচ্ছে বেসড অন দিস টু প্রিন্সিপাল, এর বাইরে আমরা যেতে পারতেছি না। এখন ইফ ইউ ক্যান ফিগার আউট সামথিং রিভলিউশনারি অ্যান্ড গিভ সাম মডেল, যেমন অনেকে বলতেছে যে এটা যদি কি বলে যে নিউজিল্যান্ডের একটা গ্রুপ, তারা প্রপোজ করছে যে ইনহোমোজিনিয়াস ইউনিভার্স, তারা এই কসমোলজিক্যাল প্রিন্সিপাল তারা রিজেক্ট করছে। তারা বলছে যে ইউনিভার্স ইজ নট হোমোজিনিয়াস, সো দে হ্যাভ দেয়ার ওন থিওরি বাট স্টিল বেসড অন জেনারেল রিলেটিভিটি। সো আমাদের এখন জেনারেল রিলেটিভিটির বাইরে আর কোনো ফ্রেমওয়ার্ক নাই। সো ইফ দেয়ার ইজ এনি ফ্রেমওয়ার্ক, then you can have different models, but now we have only this thing, so we have to live by that. ধন্যবাদ স্যার। ওইটা আরে আমি নিজে স্যার আরো প্রশ্ন আছে করতে তুমি ঘুমায় বলবে নাকি? হ্যাঁ, অফ কোর্স, প্রশ্ন করার জন্যই তো। জি স্যার, আসিফের একটা প্রশ্ন ছিল, ওর পরপর দুটো প্রশ্নই আমি একসাথে বলছি। উল্টাই দিবে একদম করে। Could the discrepancy be explained by us living in a local void, saying like a region of space that is under dense compared to the rest of the universe? Theoretically speaking, if we could measure the value from the less dense region of the universe, would that change the value more? হ্যাঁ, মানে হাবল কনস্ট্যান্টের ভ্যালু বলতেছে নাকি? Are you talking about Hubble constant or something else? Yes sir. Yes. এটা অলরেডি অ্যাটেন্ড করা হচ্ছে, বাট আমাদের কাছে এনাফ স্যাম্পল নাই টু মেক এ কনক্লুসিভ মেজারমেন্ট। বাট আমি একটা সিমিলার অ্যানালিসিস বলতে পারি, আমার আরেক কলিগ অস্ট্রেলিয়াতে তারা করতেছে, যেটা যে দে আর লুকিং অ্যাট সুপারনোভা ইন কসমিক ভয়েডস। আমরা জানি কি স্ট্রাকচার আছে, ভয়েড আছে, রাইট? এই যে এই ছবিতেই আছে, তাই না? এই যে ডেজি ডার্ক এনার্জি ইনস্ট্রুমেন্টের যে স্ট্রাকচার, there are dark space, void. এখন সুপারনোভাগুলোর ডিস্ট্রিবিউশন তারা দেখার চেষ্টা করতেছে যে যেখানে ম্যাটার কম সেখানকার সুপারনোভার যে ব্রাইটনেস বা লিমিনিসিটি, আর যেখানে ডেন্স রিজন ইন দ্য স্পেস সেখানকার সুপারনোভার লিমিনিসিটি, এর মধ্যে কোনো পার্থক্য আছে সোফার কোনো পায় নাই। বাট তুমি যেটা বলছো যে হ্যাঁ, আমরা একটা লোকাল ভয়েডে আছি, এটা নিয়ে কথাবার্তা হচ্ছে, বাট এইটার এখন পর্যন্ত মানে দেয়ার ইজ নট এনাফ ডেটা টু মেক any conclusion, but this is a possibility. So you are 100% right that things can change. You have, if you can make those measurements. এই জন্য আসলে লার্জ স্কেল ম্যাপটা আমাদের দরকার। এই জন্যই কিন্তু এলএসএসটির আরেকটা কাজ হচ্ছে লার্জ স্কেল ম্যাপটা তৈরি করা। ধন্যবাদ। আরেকটা কোশ্চেন ছিল হয় নাকি? জি স্যার, আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে স্যার, you said that research in the time domain astronomy is quite easier, but we need telescope to observe. Is there any other way, like already public data from the observational centers and renowned telescopes, that we can use to do research independently without observing on my own, as it is not quite possible right now? Okay. If you're really interested, wait until I can give you some idea. Data যেমন ZTF,
হ্যাঁ, Zwicky transient facility at the data set already available, ZTF মানে ZTF আর কি। LSST ও কিন্তু পাবলিক, so you can do it. And if you want some guided help, you have to wait until the next semester, মানে আইইউবির এই সেমিস্টারের পরের সেমিস্টারের মাঝখানে যখন গ্যাপ, তখন আমি আমার মানে গ্রুপ রিসার্চের কাজগুলো তৈরি করবো। সো দেন আই ক্যান হেল্প ইউ হাউ টু প্রসিড। এবং আমি কেন বলতেছি যে ছোট টেলিস্কোপ যদি কারো কাছে থাকে, মানে এখন ডিপেন্ড করছে হাউ ব্রাইট ইউ, মানে এখানে যে যে অবজেক্টগুলো ডিসকভার হচ্ছে they vary in terms of magnitude, right? You can have a as bright as 8 magnitude star object and as faint as 25, right? এখন কারো কাছে যদি একটা 10 ইঞ্চি টেলিস্কোপ থাকে, you can easily point it to any, you can try. So এই জন্য alerts যেটা কথাটা আমি বলছিলাম, যে there are public alerts, you can see the list of objects, right? Then you know the your telescope's limited magnitude, যে কত faint তুমি দেখতে পারো, then you can try to observe that. এটা ইজিলি সম্ভব। এবং ইউনিস্টেলার টেলিস্কোপ যেটা আমাদের আইইউবিতে আমাদের দূরবীন প্রজেক্টে আছে, we can use that too. বাট তুমি কি চাচ্ছ অবজারভেশনাল ডেটা, না ইউ ওয়ান্ট টু ওয়ার্ক অন লাইক সাম কম্পিটিশনাল অ্যাসপেক্ট? কম্পিটিশনাল অ্যাসপেক্ট। হ্যাঁ, there are data already, so যদি বললাম if you want we can talk offline, you can send me an email, we can talk. ওকে স্যার। থ্যাংক ইউ স্যার। মাঝারুলের একটা প্রশ্ন ছিল, মহাবিশ্ব যদি সম্প্রসারণ হতে থাকে তাহলে হাবল কনস্ট্যান্ট কি পরিবর্তন হবে? আমরা তো জানি কনস্ট্যান্ট পরিবর্তন হয় না। হ্যাঁ, আচ্ছা, হাবল কনস্ট্যান্ট কথাটা আমরা বলি যে কথাটা আসলে একটু মিসলিডিং। আমাদের বলা উচিত লোকাল ভ্যালু অফ হাবল কনস্ট্যান্ট, মানে বর্তমান সময়, প্রেজেন্টে আমরা যে এইচ নট, কিন্তু এটা কিন্তু এইচ না। এইচ নট মানে হচ্ছে লোকাল ভ্যালু, মানে অ্যাট জি ইকুয়াল টু 0, রেড শিফট ইকুয়াল টু 0, মানে এই সময় বর্তমানে। ডেফিনেটলি এক্সপানশন রেট বেশি অন্যরকম ছিল, কারণ এটা তো এক্সপানশন হিস্ট্রি, রাইট? এই যে ডিসেলারেশন অ্যাক্সেলারেশনের প্লটটা কোথায়, শো দ্যাট। হ্যাঁ, এটা একটু মিসলিডিং, এই জন্য অনেক সময় বলা হয় হাবল প্যারামিটার স্মল এইচ দিয়ে। এই যে এই প্লটে দেখানো হয়েছে কি, যে মহাবিশ্ব বিগিং এর পরে একটা সময় ছিল ডিসেলারেশন, দেন অ্যাক্সেলারেশন। তার মানে কি হাবল কনস্ট্যান্ট হ্যাজ বিন চেঞ্জিং ওভার টাইম। আমরা যে হাবল কনস্ট্যান্টটা মেজার করি সেটা বর্তমান সময়, কারণ we anchor our data at redshift 0 with the Hubble constant, এই প্লটে আমরা শুরু করি কি 0 থেকে, তাই না? আস্তে আস্তে আমরা পিছন থেকে যাই। এই জন্য আমাদের যে ভ্যালুটা আসে, এই ভ্যালুটা ইজ দ্য কারেন্ট এক্সপানশন রেট অফ দ্য ইউনিভার্স। এটা অবশ্যই অতীতে অনেকটা ডিফারেন্ট ছিল অ্যাকর্ডিং টু দ্য ফ্রিডম্যান ইকুয়েশন। থ্যাংক ইউ স্যার। তৃষার একটা প্রশ্ন ছিল, ইফ দ্য ইউনিভার্স ইজ হোমোজিনিয়াস অ্যান্ড আইসোট্রপিক, how Hubble's law naturally arises from the metric expansion of space rather than motion through space? আচ্ছা, এটার একটাই অ্যান্সার হচ্ছে হাতে কলমে আইনস্টাইনের ফিল্ড ইকুয়েশন সলভ করা, যেটা আমি জীবনে একবার করছি, ঠিক আছে? এখন আই ডোন্ট নো ইউর একাডেমিক ব্যাকগ্রাউন্ড, ইউ হ্যাভ টু রিয়েলি আন্ডারস্ট্যান্ড দ্য টেন্সর ক্যালকুলাস, কারণ ওই এনার্জি মোমেন্টাম টেন্সর জানা থাকলে একমাত্র এটা বোঝা সম্ভব, এছাড়া আর কোনোভাবে এটা বোঝা সম্ভব না। কারণ এটা খুবই পেইনস্টেকিং একটা জব, যে আইনস্টাইনের ফিল্ড ইকুয়েশনটাকে সলভ করে লাইন বাই লাইন, এবং ডিফাইনিং ইচ মেট্রিক এলিমেন্ট, রাইট? মানে মেট্রিক মানে যেটা মানে যেহেতু ডাইমেনশন বেশি, আমরা টেন্সর। তো এটা আইনস্টাইনের ফিল্ড, এটাই তো মানে ফ্রিডম্যান এবং জর্জ লেমেইটার তারা তো এটা করছে, কারণ আইনস্টাইন ইকুয়েশন কিন্তু ছিল, বাট নোবডি ওয়াজ ডুইং এনিথিং উইথ দ্যাট। সো তারা দুজন এটা সলভ করে দেখলো যে ইউনিভার্স মাস্ট বি এক্সপ্যান্ডিং। দ্যাট ইজ দ্য জেনারেল আউটকাম অফ দ্য ফিল্ড ইকুয়েশন। যেমন নিউটনের ইকুয়েশনের আউটকাম কি? টু অবজেক্টস উইল অ্যাট্রাক্ট ইচ আদার ইন গ্র্যাভিটেশনালি, রাইট? এবং তাদের এই অ্যাট্রাকশনটার ডিপেন্ড করবে ইনভার্স অফ দ্য ডিস্টেন্স। সো দ্যাট ইজ দ্য আউটকাম অফ দ্য ল। ব্যাপারটা এরকম, ন্যাচারাল আউটকাম, এটাকে আমরা বলি ন্যাচারাল আউটকাম। আইনস্টাইনের ফিল্ড ইকুয়েশন ন্যাচারাল আউটকাম হচ্ছে when apply to the universe is expanding. That's the natural outcome. And if you want to stop, যেটা আইনস্টাইন করছিল, he put a lambda, right, to stop the universe from expanding, which was the mistake, we know, right? So এখন তুমি আর অন্য কোনো প্রিন্সিপাল বের করতে, ওই জন্য আমি বলছি we have only one framework that we can work on. We do not have any other framework to study the universe, right? অ্যান্সারটা কি হয়েছে নাকি তোমার কোশ্চেনটা একটু ভিন্ন ছিল?
রিশা, জি স্যার, বুঝতে পারছি। So you need to have a different framework to begin with. If you want to send a rocket in space, you have to use the Newtonian mechanics, right? There is no other principle we know. ব্যাপারটা এরকম। ধন্যবাদ স্যার। স্যার আপাতত আর কোনো প্রশ্ন নেই। আচ্ছা ঠিক আছে, এখন আমি কি স্লাইডটা শেয়ার করব টু দ্য ইন দ্য ইমেইলে নাকি ইটস নট নেসেসারি? জি স্যার, শেয়ার করে দিন স্যার। আমি স্যার ইউটিউবে হচ্ছে স্যার ভিডিওটা রেকর্ডিং আর স্লাইডটা আপলোড করে দিন। আচ্ছা, দ্যাটস ফাইন, ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার আজকে সেশনটাকে এত অর্থবহ করে দেওয়ার জন্য, এবং সকলকে ধন্যবাদ শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। Everybody welcome to visit IUB and CASA, okay? ইয়েস স্যার। অবশ্যই স্যার, ধন্যবাদ স্যার। Thank you.